আসসালামু আলাইকুম, দিস ইজ এমবিবিকে, দ্যাট মিনস মোহাম্মদ বাজিদ বুস্তামি কোরাইশ। আমি একজন স্টুডেন্ট, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। আমি তোমাদের সামনে আসছি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা এবং এক্সাইটিং একটা চ্যাপ্টার নিয়ে। আসলে এক্সাইটিং বলতে বিষয়টা তোমাদের শুরুর চ্যাপ্টার, তোমরা ছোটোবেলা থেকে করে আসছিস। ছোটোবেলা না, আসলে ইন্টারে ফার্স্ট টাইম থেকে। তো এর ভিতরে একটা অন্যতম একটা বিষয় হচ্ছে ক্যালকুলাস, তাই না? হ্যাঁ, আমি জানি ক্যালকুলাস। এর ভিতর দেখো ইম্পর্টেন্ট একটা টপিক, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। এই জিনিসটা হয়তো বা এখনও আমরা প্রপারলি বুঝি না অনেকে, বা অনেক ঘাটতি আছে আসলে। তো আমি চেষ্টা করবো আমার স্বল্প প্রচেষ্টায় জিনিসটাকে একটু তোমাদের মাঝে সহজভাবে তুলে ধরার, ওকে? এবং চেষ্টা করতেছি। আর আমি খুব বেশি সিনিয়র না, অল্প একটু সিনিয়র বলতে পারো। এবং তোমাদেরকে অবশ্যই তুমিই বলবো, জিনিসটা আমার জন্য সহজ হবে। এবং সব কিছু মিলিয়ে জিনিসটাকে একটু সহজভাবে নিও, কেমন? ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবো। আচ্ছা, আসো তাহলে আমরা এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এবং তোমাকে আশ্বাস দিচ্ছি এই ক্লাসটা একটু যদি মনোযোগ দিয়ে করতে পারো, আশা করি জিনিসটা অনেক ভালোভাবেই বুঝবা। হ্যাঁ, ইনশাল্লাহ অনেক ভালোভাবে বুঝবা। সো তোমাদের কাছে একটু অনেকটা একটু ছোট ছোট বাচ্চার মতো করেই দেখবো, ঠিক আছে? ছোট ছোট বাচ্চা হলে কী হবে, আমি কনফিডেন্স বেশি পাবো, বুঝছো? তো আসো খুকুমণিরা, একটু দেখো দেখি এইদিকে। অ্যান্ড আমার সামনে একটা স্টুডেন্ট আছে, বুঝছো? তাকে কেন্দ্র করে ক্লাস নিচ্ছি, এটা আমার জন্য ইজি হবে এবং ক্লাসটা জীবন্ত হয়ে উঠবে। ওকে, এখন আমরা শুরু করি। দেখো, আচ্ছা, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ভ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, তাই না? এগুলো শুরু করার আগে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। দেখো, ডিফারেন্সিয়েশন, এখানে একটা টোটাল এবং পার্শিয়াল। আচ্ছা, আমি এটা অন্তত বিশ্বাস রাখি যে তোমরা অন্তত ডিফারেন্সিয়েশন সম্পর্কে বেসিক ধারণা জানো, তাই না? তাছাড়া যদি কেউ বলো না ভাই আমি তো ডিফারেন্সিয়েশন করি নাই, ডিফারেন্সিয়েশন করতে হবে না, মোটামুটি যদি একটু ন্যূনতম একটা ধারণা থাকে তাহলে তোমাদেরকে নিয়ে আগানো যাবে, বুঝছো? তাছাড়া ডিফারেন্সিয়েশন কেমনি হইলো, কীভাবে হইলো, খুব ডিটেলে আসলে এই ক্লাসটা না বড় হয়ে যাবে, বুঝছো? তখন ক্লাসটা করা অনেক বেশি মানে খুব কষ্টকর হয়ে যাবে আসলে। ঠিক আছে, আমরা একটু শুরু করি। দেখো, তারপরও তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, ডিফারেন্সিয়েশন মানে কি বোঝো? এই মানে বাংলায় যদি নর্মালি একটা মানে বঙ্গানুবাদ করতেছি, এটা আসলে মানে না। এই ডিফারেন্সিয়েশন দেখো, লেখা বোঝা যায়? আচ্ছা, এই ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, ডিফারেন্সিয়েশনকে আমরা যদি বঙ্গানুবাদ করি তাহলে সেটা কি হয়? অন্তরীকরণ। লেখা দেখতে পাচ্ছি তো না? অন্তরীকরণ। আচ্ছা, অন্তরীকরণ জিনিসটা কি? আচ্ছা, আমরা একটু বাস্তবসম্মত উদাহরণে আসবো, বুঝছো? এবং তোমাদেরকে ভরসা দিচ্ছি তোমরা একটা ফিজিক্যাল মিনিং পাবা, বাস্তবসম্মত একটা জ্ঞান পাবা ইনশাল্লাহ। আচ্ছা দেখো, এই অন্তরীকরণ বিষয়টা কি? এই যে আমরা খেলা দেখি না, এই খেলা পছন্দ করো? হ্যালো সৌরভ, খেলা পছন্দ করো? আচ্ছা, ক্রিকেট খেলা দেখো? আচ্ছা দেখো, আমরা ক্রিকেট খেলা দেখি, এই তো সাম্প্রতিক খেলাধুলা হচ্ছে। আমরা খেলাধুলা, আমাদের বাঙালির সাথে একটা খেলাধুলা মানে ক্রিকেটটা অনেক রক্তে মিশে আছে, তাই না? আচ্ছা, এই যখন আমরা খেলাধুলা দেখি, অনেকে বোঝো, আবার অনেকে হয়তো বা যারা একটু মেয়ে আছো তারা বিশেষ করে খেলাধুলা খুব কম দেখো, তারপরে অন্তত এই জিনিসটা বোঝো যে এলবিডব্লিউ নামে একটা ওয়ার্ড আছে, বুঝো এলবিডব্লিউ? আচ্ছা, এলবিডব্লিউ তোমাদের দেখাচ্ছি, দেখো এলবিডব্লিউ, তাই না? আচ্ছা, এলবিডব্লিউ হয় না বলো তো? খেলার মাঝে অনেক সময় এই যে এলবিডব্লিউ মানে কি, ওই যে উইকেট, মানে যেখানে তোমার স্ট্যাম্প রাখা আছে সেখানে যদি কেউ ব্যাট ছাড়া শরীরের অন্যান্য অংশ, পা দিয়ে বা অন্য কোনো অংশ দিয়ে যদি সেই জিনিসটাকে যদি ঢেকে রাখে এবং বলারের করা বলটা যদি সেখানে গিয়ে লাগে, তাহলে এটা কি উইকেটের আবেদন করে না? বিশাল বড় আবেদন করে, আউটসার, তাই না? আচ্ছা, এখানেও ডিফারেন্সিয়েশন লুকিয়ে আছে। মজার বিষয় কি জানো? এখানেও ডিফারেন্সিয়েশন আছে। কিভাবে জানো? ডিফারেন্সিয়েশন হচ্ছে খুবই ক্ষুদ্র ব্যবধানে কোনো কিছুকে ভাগ করে দেখা। আচ্ছা, তুমি বলো তো এলবিডব্লিউ যখন হয় তখন কি করো? মানে বিশেষ করে আম্পায়ার, তখন দেখা যায় না এইভাবে দেখানো হয়, অর্থাৎ টিভি আম্পায়ারকে সিগন্যাল দেওয়া হয়, তাই না? উনি আবার জিনিসটা কী করে, জিনিসটা কম্পিউটারভাবে খুব আস্তে আস্তে ভাগ করে জিনিসটা দেখে, তাই না? আচ্ছা, এখানে কি হয়? এখানে ডিফারেন্সিয়েশন হয় অতি সামান্য সময়ের ব্যবধানে। মনে করো বলটা গেছিল হচ্ছে 1 সেকেন্ডের ভিতর, 1 সেকেন্ডে বলটা পার হয়ে গেছে, তাই না? এত তাড়াতাড়ি বলটা যখন পার হয়ে গেছে তুমি বুঝতে পারো নাই যে ওটা ব্যাটে টাচ করছে কিনা বা সরাসরি পায়ে লাগছে কিনা, তখন কি করা হয়? খুব অল্প ব্যবধানে দেখানো হয় না? আস্তে 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 জুম করে অল্প ব্যবধানে দেখানো হয় এবং দেখানো হয় ব্যাটে টাচ করছে কিনা, কোনো বিট হয়েছে কিনা, মানে কোনো এইরকম কোনো ব্যাটে টাচ হয়েছে কিনা, সাউন্ড হয়েছে, এগুলো দেখানো হয় না? ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র 1 সেকেন্ডকে আবার মনে করো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়, 0.1 সেকেন্ড, তারপর 0.2 সেকেন্ড, এভাবে যে ভাগ করা হয় না, এটাও অন্তরীকরণ। এটা কি করছে জানো? অতি সূক্ষ্ম সময়ের ব্যবধানে তোমার অবস্থান পরিমাপ করতেছে, কোথায় গেছিল, কোথায় গিয়ে ওখানে স্পর্শ করছে কিনা, বিষয়টা বুঝতে পারছি? এখানে অন্তরীকরণের ব্যবহার আছে না? আচ্ছা, তারপর এই যে তোমরা ছোটবেলায় 9-10 থেকে বিভিন্ন জায়গায় হয়তো গতি নিয়ে ক্লাস করে আসছো না? আচ্ছা, তোমরা যে গতি নিয়ে যখন ক্লাস করে আসছো তখন তোমরা দেখতে পাবো এই যে বিশেষ করে তোমরা একটা নির্দিষ্ট জায়গা থেকে অন্য জায়গায় বেগ নিতা, তাই না? আদিবেগকে কি দ্বারা প্রকাশ করতা? ইউ দ্বারা প্রকাশ করতা। শেষ বেগকে কি দ্বারা প্রকাশ করতা? ভি দ্বারা। তারপর ত্বরণ বের করতা না? কি বলো তো? ত্বরণ এ ইজ ইকুয়াল বলতে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি।
ঠিক আছে, এটা তোমরা আসলে কি করতে জানো, তোমরা এটা একটা গড় ত্বরণ বের করতে। প্রকৃতপক্ষে তুমি বলো তো পৃথিবীতে কি এটা সম্ভব, বা তুমি 9-10-এ যেভাবে করে আসছো ওইভাবে সম্ভবত পৃথিবীতে খুব একটা ত্বরণ হয় না বললেই চলে, বুঝছো? কারণ তুমি যেভাবে করে আসছো ওইভাবে তুমি কি পরিমাপ করো, আদি বেগ একটা বের করো, শেষ বেগ একটা বের করো, সুন্দর করে বিয়োগ দিয়ে একটা সময় দিয়ে ভাগ করো, ওটা তো গড় ত্বরণ পাইছো। তুমি নির্দিষ্ট জায়গা থেকে যদি গাড়িতে ওঠো, তুমি কি কন্টিনিউয়াসলি বেগ বাড়তে থাকে? দেখবা কোথাও বেগ বাড়তিছে, কোথাও একটু ব্রেক চাপতিছো, কোথাও আবার কমতিছে, আবার বাড়তিছে, হঠাৎ করে সামনে সাইড থেকে একজন সাইকেল নিয়ে আসতেছে, একটু ভাব করতে করতে আসতেছে, তাকে দেখে ড্রাইভার আবার একটু ব্রেক করছে এবং তাকে বকা দিচ্ছে, এগুলো হয় না? এগুলো খুব তো হয়। তো তখন তো বেগের কম বেশি হয়েছিল, তার মানে আমরা এক্সাক্ট ত্বরণ কি আমরা পাইছি? পাই নাই, বুঝছো? আমরা একটু গড় ত্বরণ পেয়েছি। তো এই জায়গায় মূলত অতি সূক্ষ্ম সূক্ষ্ম করে যখন আমরা ভাগ করে দেখবো না, তখন আমাদের এই যে ডিফারেন্সিয়েশন, এই অন্তরীকরণ, এই ভদ্রলোকের দরকার পড়বে, বুঝতে পারছো? একটু ধারণা পাইছি না? আচ্ছা, একটু আমরা বেসিক, আমরা একটু বাস্তবসম্মত একটা জ্ঞান পাইলাম। এখন দেখো এটা নিয়ে আমরা কাজ করব। এই দেখো এগুলো ক্লিয়ার হচ্ছে কি? আচ্ছা, আরেকটু সুন্দরভাবে ক্লিয়ার করি। আচ্ছা দেখো, তারপর দেখো আমরা অন্তরীকরণকে, আমরা যেহেতু আমরা ভেক্টর ক্যালকুলাসের কাজ করতে আসছি, ভেক্টর ক্যালকুলাসের কাজ করার ক্ষেত্রে এই তো বেশ কয়েকটা পয়েন্ট আছে না, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ভ, এগুলা করার জন্য আমাকে অন্তরীকরণের একটা ন্যূনতম একটা বেসিক জ্ঞান লাগবে, বুঝছো? সেই জিনিসটা তোমাদের সংক্ষেপে একটু বলার চেষ্টা করি। দেখো, ডিফারেন্সিয়েশন বা কি বললাম, অন্তরীকরণ না বলো? আচ্ছা দেখো, অন্তরীকরণ, এই যে অন্তরীকরণ, এর অন্তরীকরণের বিপরীত কি বলতো? যোগজীকরণ, বুঝছো? যোগজীকরণ সেটা পরে আলোচনা করা হবে, আপাতত অন্তরীকরণ নিয়ে আমরা বলি। আচ্ছা, অন্তরীকরণকে যদি ভাগ করা হয়, কয় ভাগে ভাগ করা যায়? একে যদি ভাগ করা হয়, বুঝছো, এটাকে একটাকে ভাগ করা যায়, আমরা ডিফারেন্সিয়েশন বলতেছি না, একটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। টোটাল মানে, বুঝছো, টোটাল মানে হচ্ছে পূর্ণ, পূর্ণ না, একটা হচ্ছে পূর্ণ অন্তরীকরণ, বুঝো? এইটুকু একটু মাথায় রাখো, তাহলে দেখো কাজে দিবে। পূর্ণ অন্তরীকরণ অ্যান্ড আরেকটা কি বললাম ভাইয়া? আংশিক। পার্শিয়াল মানে আংশিক না বলো? আরেকটা হচ্ছে আংশিক অন্তরীকরণ। ওকে, দেখো এই দুইটা ওয়ার্ড একটু মনে রাখো, তাহলে আশা করি কাজে দিবে। আংশিক অন্তরীকরণ, ঠিক আছে। আচ্ছা, এই যে দুইটা অংশ আমরা ভাগ করলাম, দেখো এখন আমরা এখান থেকে কি করব? আচ্ছা, অন্তরীকরণ মানে কি? অতি সূক্ষ্ম ব্যবধানে না? আচ্ছা, অতি সূক্ষ্ম ব্যবধানে আমরা একটু আগে একটা ত্বরণ নিয়ে বলছিলাম না, ত্বরণ কি বলছিলাম? ত্বরণ মনকে আমরা বলছিলাম এ ইজিক্যাল ভি ডিভাইডেড টি, তাই না? কিন্তু এটা কিন্তু একটা গড় মান বের করছে। এটাকে যদি সূক্ষ্ম সূক্ষ্ম অংশে যদি ভাগ করতাম, মনে করো তুমি এক জায়গা থেকে যাত্রা শুরু করছো, ওই সেকেন্ডে কি পরিমাণ ত্বরণ ছিল, তার পরবর্তী সেকেন্ডে বা হাফ সেকেন্ডে, মিলি সেকেন্ডের ব্যবধান, তখন কি করা হয়তো জানো? অতি সূক্ষ্ম ব্যবধান নেওয়া হয়তো, তখন বলা হয়তো এ ইজিক্যাল ডিভি। ডি মানে বোঝো? অতি সূক্ষ্ম। ডিভি নিচে লেখা হয়তো ডিটি। এটাকে পড়া হয় এ ইজিক্যাল ডি ডিটি অফ ডিভি, এ ইজিক্যাল ডি ডিটি অফ ভি, সরি, এ ইজিক্যাল ডি ডিটি অফ ভি, মানে জিনিসটাকে এইভাবে লেখা যায়, ডি ডিটি, ডি ডিটি অফ কি বলতো? ভি। অথবা তুমি এভাবে পড়তে পারো ডিভি ডিটি, ঠিক আছে, কিন্তু ডিভি বাই ডিটি এভাবে পড়া নিষেধ, বুঝছো? এভাবে পড়বো না, ঠিক আছে? তাহলে কি বলতে পারি? ডি ডিটি অফ ভি, অথবা বলতে পারি ডিভি ডিটি, ঠিক আছে? আবার বাই বলতে চাই না, এটা ওই সাধারণ ভাগের মতো না, এটা একটু অন্তরীকরণের একটা সিস্টেম, ঠিক আছে? আচ্ছা দেখো, এইটুকু আমরা একটু বুঝতে পারছি না? আচ্ছা, এখন অন্তরীকরণ আমরা যখন করি, অন্তরীকরণ করতে গেলে দেখবা এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে বিভিন্নভাবে আমরা অন্তরীকরণ করে থাকি। আচ্ছা, এই এক্স ওয়াই জেড এগুলোর সাপেক্ষে অন্তরীকরণ বলতে আসলে কি বুঝি? দেখো, একটা বলছি পূর্ণ অন্তরীকরণ না? আচ্ছা, পূর্ণ অন্তরীকরণ করার ক্ষেত্রে আমরা একটু অনুপাত নেই। দেখো দেখো একটু আমরা একটা অনুপাত নিলাম, মনে করো একটা সংখ্যা নিলাম, দেখো এক্স স্কোয়ার, তোমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করছো না? আচ্ছা, তার পাশাপাশি আরো কিছু নিব। দেখো, আমরা নিলাম এক্স স্কোয়ার প্লাস কি 2xy প্লাস ওয়াই স্কোয়ার, সাথে আরেকটা জিনিস নেই, -3z। এই সংখ্যাটা কেন নিলাম? এটা দিয়ে তোমাকে জাস্ট পূর্ণ অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণ করে দেখাবো, ইনশাল্লাহ তোমার কাজটা হয়ে যাবে, তুমি ফুল একটা জিনিস বুঝতে পারবা। এতটুকু বুঝতে পারতেছি? আচ্ছা, একটু সাথে থাকো, আশা করি কষ্ট হলেও একটু সাথে থাকো, দেখবা সময়টা বৃথা যাবে না, ইনশাল্লাহ কাজে দিবে। আচ্ছা, এই যে একটা সংখ্যা নিলাম না? আচ্ছা, এটাকে মনে করো আমি একটা যে কোনো একটা ফাংশন আকারে নিলাম, মনে করো একটা ফাংশন নিলাম, সেই ফাংশনটা কি, মনে করি এফ এর একটা ফাংশন, ঠিক আছে? এফ এর একটা ফাংশনের ভিতর কি আছে বলো তো? এক্স আছে, ওয়াই আছে, জেড আছে কিনা বলো তো? আচ্ছা, এই যে এফ অফ এক্স ওয়াই জেড এর একটা ফাংশন নিছি, এটাকে আমি পূর্ণ অন্তরীকরণ করব, আবার আংশিক অন্তরীকরণ করব। এখন দেখো, এখন পূর্ণ অন্তরীকরণ করার সেক্টরটা আমরা একটু বুঝে দেখি। তো পূর্ণ অন্তরীকরণ কিভাবে করা হয়? ডি ডিটি, তাই না? ডি ডিটি, বা এটা আমরা যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, কার সাপেক্ষে বলো তো?
আমি যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে চাই তাহলে কি লিখলাম, ডি ডি এক্স অফ এফ, ডি ডি এক্স অফ কি করতে যাচ্ছি, এফ। এখন এফ এর ভিতর কি আছে, পুরো রাশি আছে না, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো না বলো, এটাকে আমরা লিখতে পারি ডি ডি এক্স অফ কি বলো তো, পুরো রাশি কি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3z। এতটুকু বুঝতে পারছি না ভাইয়া? আচ্ছা, এতটুকু যখন বুঝতে পারলাম, এখন দেখো এক্স এর সাপেক্ষে তুমি যদি অন্তরীকরণ করতে চাও, আচ্ছা অন্তরীকরণ আমি বললাম শুরুতে বলছি না, আশা করি তোমাদের অন্তরীকরণে বেসিক নলেজটা আছে। তুমি যদি বলো এটা কেন হলো এটা কেন হলো, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমার জন্য অধৈর্যর মতো একটা অধৈর্যশীল হয়ে যাবে, বুঝছো? তো এইটুকু আমরা একটু বুঝে দেখি। আচ্ছা, আশা করি তোমরা জানো। তো এভাবে কীভাবে অন্তরীকরণ করতে হয় দেখো তো, এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করতে হয়, কারোর উপর যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটা সামনে চলে আসে এবং পাওয়ার মাইনাস হয়ে যায়, এটুকু জানি তো না? ঠিক আছে, তাহলে ডি ডি এক্স অফ শুরুতে কাকে করবো দেখো, এগুলো আলাদা আলাদা পদ না বলো, আলাদা আলাদা পদ। তাহলে এক্স স্কোয়ারকে যদি আমরা শুরুতে অন্তরীকরণ করি, দেখো অন্তরীকরণ করার নিয়ম কি, এটাকে 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 সবাইকে আলাদা আলাদাভাবে নিই। তাহলে শুরুতে কি লিখবো, ডি ডি এক্স অফ কাকে অন্তরীকরণ করতেছি, এক্স স্কোয়ার প্লাস আবার কাকে, ডি ডি এক্স অফ কাকে বলো তো, 2xy প্লাস আবার কাকে অন্তরীকরণ করতেছি, ডি ডি এক্স অফ ওয়াই স্কোয়ার, তাই না, মাইনাস ডি ডি এক্স অফ 3z। এতটুকু বুঝতে পারছি না? আচ্ছা, নিচে লেখা দেখা যায় কি, একটু মানে দেখা যাবে, তাই না? আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝতে পারি, তারপরে যে কাজটা হবে দেখো, এখন এক্স এর সাপেক্ষে যখন এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করি তখন কি বললাম বলো তো, পাওয়ারটা সামনে চলে আসবে এবং উপরে যে পাওয়ার ছিল না সেটা মাইনাস হয়ে যাবে, বুঝতে পারছি? তাহলে উপরে যে পাওয়ারটা ছিল সেটা সামনে চলে আসবে, তাহলে কত ছিল, 2 ছিল না, 2 সামনে চলে আসলো, আর এক্স এর উপর পাওয়ার কত ছিল, 2 ছিল, একটা পাওয়ার কমে যাবে, তাহলে একটা পাওয়ার কমে গেলে কত থাকবে, 1 থাকবে। কোনো কিছুর 1 পাওয়ার এক্সট্রা ভাবে লিখতে হয় না, তাহলে যা আছে তাই, ঠিক আছে। এখন দেখো এটাকে আমরা একটু ডিফারেন্সিয়েট করবো, ডি ডি এক্স অফ 2xy, তাই না? এটাকে যখন ডিফারেন্সিয়েট করব তখন দেখো এখানে দুইটা পদ আছে, একটা 2 আছে না, 2 ধ্রুবক না? আচ্ছা, যখন আমরা পূর্ণ অন্তরীকরণ করি প্রত্যেকটা চলককে আমরা অন্তরীকরণ করব, প্রত্যেকটা চলককে, এখানে এক্স চলক, ওয়াই চলক, জেড চলক, তার মানে প্রত্যেকটা চলককে আমরা অন্তরীকরণ করবো, বুঝছো? কাউকে বাদ যাবে না, কি বাদ যাবে না, একটি শিশিও, তাই না? আচ্ছা দেখো, এভাবে আমরা অন্তরীকরণ করব। তাহলে এভাবে যদি অন্তরীকরণ করা হয়, শুধুমাত্র 2 সংখ্যা এটাকে আমরা শুধুমাত্র ধ্রুবক আকারে ধরতে পারি, বাদ বাকি যারা আছে সবাই চলক। তো এইভাবে কি দেখছো তুমি, দেখো তো এইটুকু তুমি জানো কিনা, আশা করি এইটুকু জানো। যদি কখনো আমি ডি ডি এক্স অফ ইউভি, ডি ডি এক্স অফ ইউভি যখন অন্তরীকরণ করা হইতো, এটার ফলাফল কি হইতো ভাইয়া, ইউটাকে সামনে নিতা, তারপর কি করতা, ডি ডি এক্স অফ ভি প্লাস ভিটাকে সামনে নিতা, তারপর কি বলতা, ডি ডি এক্স অফ ইউ। মনে পড়ে, মনে পড়ে? এইটুকু তো আমরা জানতাম, তাই না? আশা করি তোমরা এটা জানো, ভালোভাবে জানো। সেটা এখন অ্যাপ্লাই করি। তাহলে দেখো এখন কার সাপেক্ষে, এখন দেখবো 2টাকে তো সামনে নিব, যেহেতু 2 এটা ধ্রুবক না, তাহলে 2 সামনে নিলাম, পাশাপাশি এখন এক্সকে সামনে নিচ্ছি, দেখো এক্স 2x, তারপর কি করব, ডি ডি এক্স অফ ওয়াই প্লাস আবার 2y সামনে নিব এবং কি করব, ডি ডি এক্স অফ এক্স, তাই না ভাইয়া? আচ্ছা, পরের কাজটা কি করতেছি দেখো, পরের কাজটা আবার কি আছে, ডি ডি এক্স অফ ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার হলে কি হইতো, পাওয়ার কি হয়ে যায়, সামনে চলে আসে না, তাহলে কি হবে 2y, এবং y তো প্রকৃতপক্ষে x না, তাই না? আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি না, বলো? x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করতে পারতেছি, কিন্তু এটা তো আর x না। x ছাড়া অন্য কোনো চলক নিয়ে যখন কাজ করব তখন ওই চলককে আবার অন্তরীকরণ করতে হবে, তার মানে এটা কি করব, ডি ডি এক্স অফ y, এটা আমরা জানি, মাইনাস এখন দেখো x এর সাপেক্ষে কাকে অন্তরীকরণ করতেছি, z কে। এখন বলো এই পদে কোনো x সম্বলিত x তো নেই, তাই না? কিন্তু z আছে না, কিন্তু তারপরও তাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো এটা কি হয়ে যাবে, 3টা তো ধ্রুবক ছিল, 3টা সামনে চলে আসলো এবং ডি ডি এক্স অফ জেড, বুঝতে পারছি? আচ্ছা, এখন তুমি বলো এই যে আমরা যে অন্তরীকরণ করলাম, পূর্ণ অন্তরীকরণের সাহায্যে আমরা কি কাউকে বাদ দিছিলাম? সেটা এক্স আছে না ওয়াই আছে না জেড আছে, আমরা কোনো কিছু ধারধারি নাই, যে আসছে তাকে অন্তরীকরণ, মানে যে আসবে তাকেই তুমি কোপায় একেবারে নাজেহাল করে দিচ্ছ, তাই না? এই হচ্ছে পূর্ণ অন্তরীকরণের অবস্থা। তাহলে পূর্ণ অন্তরীকরণ এভাবে আমরা কাজ করি, বুঝছো? কিন্তু পূর্ণ অন্তরীকরণ না করে আমরা যদি আংশিক অন্তরীকরণ করতাম তাহলে কি হইতো দেখো, এটা বুঝতে পারছি, আশা করি এটা বুঝতে পারছি। দেখো এটা আমি জানি অনেকের এটা ক্লিয়ার না, আশা করি এবার বুঝতে পারবে, একটু ধৈর্য ধরে দেখো, ইনশাল্লাহ তোমার উপকার দিবে। এতটুকু বুঝে থাকলে আমাদের বোর্ড ছোট, বুঝছো, আমরা একটু মিশাই দিই। আচ্ছা, তোমাদের ইম্পর্টেন্ট হলে তোমরা উঠাই নিতে পারো, ওকে, আমরা একটু এইটুকু মিশাই দিই। দেখো তার মানে আমরা পূর্ণ অন্তরীকরণ বুঝে গেছি তো না? আচ্ছা, এখন আমরা দেখবো আংশিক অন্তরীকরণ কিভাবে করতে হয়। আচ্ছা, আংশিক অন্তরীকরণ করার ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমরা যে কোনো একটা সংখ্যাকে চলক আকারে নিব, বুঝছো? যে কোনো একটাকে চলক আকারে নিব, বাকিটাকে আমরা ধ্রুবক আকারে নিব।
সবাইকে ধ্রুবক আকারে নিব। দেখো তার মানে আমরা দেখো পূর্ণ পূর্ণ অন্তরীকরণ করছি না, এটাকে একটু মিশাই দিই, মানে আমাদের এর কাজ হয়ে গেছে, এর কাজ রাখবো না, বুঝছো? আমরা এর কাজ হয়ে গেছে, একে রাখবো না, আমরা শুধু ওই একা ওই ভদ্রলোককে রেখে দিই। দেখো এখন দেখো আংশিক অন্তরীকরণ, তাই না? আচ্ছা আংশিক অন্তরীকরণ করার মানে কি বুঝছো? একটু আগে আমরা লিখছিলাম না ভাইয়া, কি লিখছিলাম বলো তো? এক্স স্কোয়ার প্লাস কি লিখছিলাম, 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3z, এই লিখছিলাম না? এখন দেখো আমি যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতাম তাহলে কি করতাম, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতাম, এখানে দেখো তো এক্স আর ওয়াই দুইটা আছে না, তখন কাকে ধ্রুবক আকারে, 2 কে তো আমরা ধ্রুবক আকারে নিতামই, তাই না? এটা তো 2 একটা সংখ্যা, কিন্তু এই যে ওয়াই আছে না, একেও আমরা ধ্রুবক আকারে নিব। বুঝতে পারছি বিষয়টা? তাহলে আংশিক অন্তরীকরণের ফ্যাক্ট হচ্ছে যাকে তুমি অন্তরীকরণ করবা, যার সাপেক্ষে শুধুমাত্র তাকেই নিবা, বাদ বাকি সবাইকে ধ্রুবক আকারে। তাহলে দেখো এটা যদি একটা অংশ যদি হয়ে থাকে, এটা যদি একটা তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে, তাহলে তুমি যদি একটু এর সাহায্যে যদি আংশিক অন্তরীকরণ করতে চাইতা, তাহলে আগের বার কি লিখছিলাম, এভাবে লিখছিলাম না ভাইয়া, ডি ডি এক্স ও, এভাবে লিখছিলাম না? কিন্তু এবার আমরা কি করতে চাচ্ছি, পূর্ণ অন্তরীকরণ না আংশিক অন্তরীকরণ? তাহলে আংশিক যদি করতে চাই আগের মতো সংকেত দিলে হবে? একটু ভিন্ন করা উচিত না? এখন আমরা একটু ভিন্ন করব। দেখো ভিন্ন করা কি, ওই ডিটা ছিল না, ডিটাকে একটু বাঁকা করে লিখবো। দেখো এইভাবে, অনেকটা এইরকম, দেখো এই যে একটু ডিটাকে একটু বাঁকা করে লিখছো, বুঝছো? এই ডি ডি এক্স, বুঝতে পারছি? এবার ডি ডি এক্স পুরো সংখ্যা লিখবো। ডি ডি এক্স কি বলতো, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3z। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা এইভাবে আমরা লিখলাম। এখন এক্স এর সাপেক্ষে পুরোটাকে আংশিক অন্তরীকরণ করবে। এখন আংশিক অন্তরীকরণের প্রসেসটা আমরা দেখে নিই। দেখো এবার যখন কাজ করতেছি না, তখন এই তো নর্মালি এটা তো এক্স, এক্স এর সাপেক্ষে যখন এক্স করবো তখন 2x হয়ে যাবে, এই রুলস আমরা বুঝে গেছি। তারপর এখানে কি হবে, এখানে আছে কি এক্স আছে না, শুধুমাত্র যদি এক্সকে অন্তরীকরণ করি তাহলে এক্স এর সাপেক্ষে এক্স কত হবে, 1 হবে, তাই না? এখানে যেহেতু পাওয়ার 1 আছে, পাওয়ার 1 হয়ে গেলে দেখো তো এক্স এর পাওয়ার যখন 1 আসে তখন কি হবে, এক্স এর পাওয়ার 1 না, পাওয়ারটা সামনে আসে কিনা, 1 সামনে আসলো, আর একটা পাওয়ার কমে যায় কিনা, তাহলে এক্স এর উপরে 1 থেকে যদি 1 বাদ দাও তাহলে কত থাকে, 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 থাকে না? আর এক্স টু দি পাওয়ার কোনো সামথিং যে কোনো পাওয়ারের উপর 0 হওয়া মানে কি 1, কারণ এটা ফলাফল 1 না? তাহলে 1 আর আলাদাভাবে লেখার দরকার আছে? এটুকু বুঝছি না ভাইয়া? ঠিক আছে, সুন্দর। তাহলে এই জিনিসটাকে আমরা এখানে একটু অ্যাড করে দিই। দেখো আচ্ছা আচ্ছা, এইটুকু আশা করি বুঝতে পারছি। দেখো তাহলে এটা অ্যাড করলে এখানে তাহলে অন্তরীকরণ করলে কি হবে, এখানে শুধু থাকবে হচ্ছে 2y। আচ্ছা 2y, আচ্ছা লেখাটা একটু লো হয়ে গেছে। আচ্ছা এটা হবে কি 2y, বুঝতে পারছি? y কে অন্তরীকরণ করলে কি হবে বলো, এখানে x আছে, এখানে y এর স্কয়ার তো x নাই, তাই না? আর আমরা বলছি না x এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব শুধু x ছাড়া সবাইকে কি ধরবো, ধ্রুবক। আচ্ছা তাহলে ধ্রুব পদের কোনো পরিবর্তন হয়, তার মানে y এর কোনো পরিবর্তন হবে না? তাহলে যদি পরিবর্তন না হয় তাহলে আমরা কি বলবো, ইজ ইকুয়াল 0। কি বললাম, 0। মাইনাস 3z, এর ভিতরে x আছে, তাহলে এটা কি ধ্রুবক না? তাহলে ধ্রুবক হলে ফলাফল কত আসবে, বুঝতে পারছি ভাইয়া? সুন্দর। ঠিক x এর সাপেক্ষে অন্তরীকরণ করা আমরা শিখে গেছি। এখন y এর সাপেক্ষে যদি করতাম তাহলে আমরা কি বলতাম, এটাকে আমরা বলতাম দেখো ডেল ডেল x ডেল ডেল y। এই লেখাটা একটু লো হয়ে গেল কেন? আচ্ছা এটাকে একটু রেস্ট দিই, বুঝছো? বেচারা ঘাবড়ে গেছে, ভয় পেয়ে গেছে, বুঝছো? তোমাদের এতজনকে দেখে ভয় পেয়ে গেছে। আচ্ছা এখন দেখো আমরা কাজ করতেছি ডেল ডেল y, কি নিয়ে কাজ করতেছি, ডেল ডেল y অফ, দেখো তো কি নিছিলাম, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3z। দেখা যায় না? আচ্ছা দেখো দেখা যাবে আশা করি, দেখা যাচ্ছে না এবার? ঠিক আছে। আচ্ছা তারপর এখন আমরা যেটা কাজ করবো সেটা দেখো, y এর সাপেক্ষে করলে এটা কি 0 প্লাস এখানে y আছে না, তাহলে y কে y দ্বারা অন্তরীকরণ করলে 1 হবে, আর এখানে থাকবে 2x। এখন এটাকে করলে কি হবে, সামনে 2 চলে আসবে আর y চলে আসবে, তাই না? আর এই যে 3z ছিল এটা কি ধ্রুবক না? তাহলে ধ্রুবক হলে কি হয়ে যাবে, 0। তাহলে ইন টোটাল তুমি কি পাইলা এখানে, টুয়াইস এক্স প্লাস টুয়াইস ওয়াই। এই তো। এখন আরো একটা ভদ্রলোক বাকি আছে কিনা, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেছে, ওয়াই এর সাপেক্ষে জেড বেটা আছে না, এর সাপেক্ষে এখন অন্তরীকরণ করবে। দেখো তাহলে বলবো ডেল ডেল এক্স অফ ডেল ডেল জেড, তাই না? ডেল ডেল জেড অফ, যদি আবার কি লিখলাম, এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3z। ঠিক আছে না? আচ্ছা এটাতে যদি এখন অন্তরীকরণ করি দেখি এ ফিরে আসছে কিনা। আচ্ছা এখন যদি আমরা লিখতাম, দেখো তাহলে এখানে কি হয়ে যেত, এক্স তো ধ্রুবক 0 প্লাস এখানে 0 প্লাস এখানে 0 মাইনাস 3। বুঝতে পারছি? শুধু 3 অবশিষ্ট থাকলো, ইজ ইকুয়াল কি থাকলো, মাইনাস 3। এই যে দেখো এখন ভদ্র ফুকমনিরা একটু দেখো দেখি আমরা কি আংশিক অন্তরীকরণ বুঝতে পারছি?
তাহলে আমরা পূর্ণ অন্তরীকরণ বুঝে গেছি, আংশিক অন্তরীকরণ বুঝে গেছি। তাহলে এই সাপেক্ষে আমরা যখন এই তো গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্লের কাজ করব না, আমরা আংশিক অন্তরীকরণ করব। কারণ আংশিক অন্তরীকরণ কেন করা হচ্ছে, যখন আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি তখন সম্পূর্ণ এক্স দিয়ে কাজ করতেছি, বাকিগুলোকে কি আকারে নিচ্ছি, ধ্রুবক আকারে। যখন ওয়াই এর সাপেক্ষে করতেছি তখন ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে বাকিগুলোকে ধ্রুবক আকারে নিচ্ছি, এবং জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করে বাকিগুলোকে ধ্রুবক। অ্যান্ড মজার বিষয় কি করব, এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে যে তিনটা মান পাইলাম না, এই তিনটাকে আবার আমরা যোগ করবো, বুঝছো? যোগ করলে আমরা সুন্দর একটা মান পেয়ে যাবো। এতটুকু বুঝতে পারছি? আচ্ছা দেখো, এতটুকু বুঝতে পারলাম, আমরা একটু মিশাই দিই। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনের যে টোটাল এবং পার্শিয়াল যে অংশটুকু ছিল, আশা করি এটা ক্লিয়ার, তাই না? ওকে, তাহলে এটা আমরা একটু ক্লিক, ওকে ডান। তারপরে অংশটুকু নিয়ে আমরা একটু কাজ করবো। দেখো, এটা একটু মিশাই দিই। হ্যালো সৌরভ, বুঝতে পারতেছো কি? আচ্ছা, তুমি একটু সবকিছু চেক আপ করে দেখো তো ঠিক আছে কিনা। ঠিক আছে তো না? আচ্ছা, তাহলে এর পরের পয়েন্টটা কি বলো তো? এর পরের পয়েন্ট আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে স্কেলার অ্যান্ড ভেক্টর ফিল্ড। স্কেলার অ্যান্ড ভেক্টর ফিল্ড। ফিল্ড মানে কি বলো তো? আচ্ছা, একটা ক্ষেত্র না? আচ্ছা, এখন আমরা স্কেলার অ্যান্ড ভেক্টর ফিল্ড নিয়ে আমরা কাজ করবো। দেখো, সেটা নিয়ে কাজ করার জন্য আমাদের কি করতে হচ্ছে, স্কেলার রাশি আমরা বুঝি। তাহলে এটা স্কেলার অ্যান্ড ভেক্টর ফিল্ড মানে হচ্ছে, একটা হচ্ছে স্কেলার ক্ষেত্র, আরেকটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। তার মানে একটা হচ্ছে স্কেলার, বাংলায় যদি লিখতাম, একটা হচ্ছে স্কেলার ক্ষেত্র, আরেকটা কি ভাইয়া? ভেক্টর ক্ষেত্র। আরেকটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। ঠিক আছে, এই দুটা। আচ্ছা, স্কেলার ক্ষেত্র মানে কি বলতো? স্কেলার ক্ষেত্র মানে বুঝি না। স্কেলার মানে কি বলতো? যার শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় কিন্তু দিকের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে স্কেলার রাশি, তাই না? তাহলে স্কেলার ক্ষেত্র অবশ্যই একটা স্কেলার রাশি হবে। আর ভেক্টর ক্ষেত্র কি হবে? মান ও দিক উভয় আছে। এখন দেখো, এইরকম যদি একটা অনুপাত সমীকরণ যদি লিখতাম বা একটা যদি সংখ্যা আকারে লিখতাম, দেখো এটাকে নর্মালি মনে করে আমি এই ফাই চিহ্ন দ্বারা প্রকাশ করলাম। এটা কি বলতো? ফাই। এইভাবে লিখলাম হচ্ছে 3x স্কোয়ার ওয়াই জেড মাইনাস 2y জেড স্কোয়ার। আমার ইচ্ছা মতো লিখলাম। এখন বলো তো, এই যে লিখছি না, এই যে এক্স ওয়াই জেড, এর মাধ্যমে আমি কি এখানে কোনো দিক নির্দেশনা করছি? আচ্ছা, দিক নির্দেশনা কি বুঝি সেটা আগে ক্লিয়ার হয়। দেখো, এই যে আমরা দিক নির্দেশনার ক্ষেত্রে তোমার এই যে, আচ্ছা এটা আগে লিখি। দেখো, এটার ক্ষেত্রে দিক নির্দেশনা করিনি, তাহলে এটা একটা স্কেলার ক্ষেত্র, শুধুমাত্র স্কেলার মান বোঝাচ্ছে কিন্তু কোনো দিক বোঝাচ্ছে না। আর এখানে দেখো, এখানে আবার আমরা একটা লিখলাম, মনে করে এ নামক একটা ভেক্টর উল্লেখ করলাম এবং লিখলাম হচ্ছে 2x স্কোয়ার ওয়াই আই ক্যাপ, কি দিছি? আই ক্যাপ মাইনাস 3y জেড কিউব জে ক্যাপ প্লাস কে ক্যাপ। দেখা যায়? আচ্ছা, এই যে এতটুকু আমরা কাজ করলাম, দেখো এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ নামে একটা অংশ দিছিলাম কিনা? এগুলা মানে বুঝি? আশা করি তোমরা অবশ্যই বুঝো। তারপর আমরা একটু কাজ করে দেখাই। দেখো, এই যে আমরা এরকম সংখ্যা রেখা স্থানাঙ্ক ব্যবস্থা চিনি তো না, মানে যাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, এই তো আমরা এতদিন 9-10 পর্যন্ত দুইটা অক্ষরে কাজ করে আসছি না? একটাকে এক্স অক্ষ বলতাম, আরেকটা কি বলতাম? ওয়াই অক্ষ। একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। আর এখন আমরা কাজ করবো তিনটা অক্ষ নিয়ে। তিনটা অক্ষ মানে বুঝতেছো? দেখো, আমি এখানে দাঁড়িয়ে আছি না, আমি যদি ডানে গেলাম এবং বামে গেলাম, এটাকে আমি ধরলাম এক্স অক্ষ, তাহলে আমি বলবো আমার ডানে এক্স এর পজিটিভ অংশ, বামে এক্স এর নেগেটিভ অংশ। এখন দেখো, এখান থেকে আমি যদি একটু সামনে পিছিয়ে যাই, আমার সামনে এই যে বিশাল একটা বোর্ড আছে, আমি সামনে যাইতে পারতেছি না, বুঝছো? এই সামনে গেলাম এবং একটু পিছনে আসলাম। এটাকে আমি যদি বলি, আমি বলতে পারি ওয়াই এর পজিটিভ অংশ, ওয়াই এর নেগেটিভ অংশ। অ্যান্ড আমি লাফাইতে পারি কিনা বলো তো? লাভ দিব? আমি কিন্তু লাভ দিলে 60 ফুটও হয়ে কিন্তু উপরে যেতে পারি, বুঝছো? তাহলে আমি যদি এখন লাভ দিই, তাহলে কি হবে? আমি জেড এর পজিটিভ অংশ, আর যদি আমি যদি এখানে একটু খনন করে নিচে যদি চলে যাইতাম, তাহলে কি হইতো? জেড এর নেগেটিভ অংশ। তাহলে বুঝতে পারছি, এই যে এক্স ওয়াই জেড এগুলার ক্ষেত্রে বোঝানো হচ্ছে না, এগুলার ক্ষেত্রে এই অক্ষ দ্বারা মূলত সামনে পিছিয়ে, ডানে বামে, উপরে নিচে এগুলা বোঝায়, বুঝছো? কিন্তু এই যে এক্স অক্ষ দ্বারা যেটা বোঝানো হয় না, সেটাকে প্রকাশ করা হয় আই ক্যাপ। আই ক্যাপ দ্বারা এটাকে বোঝানো হয় একক ভেক্টর। একক ভেক্টর কাকে বলে সেটা তো জানি, তাই না? কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে যে অংশটুকু পাওয়া যায় সেটাই হচ্ছে একক ভেক্টর। আশা করি সেগুলা জানো। এখন সেগুলা বলতে গেলে অনেক সময় চলে যাবে। আই ক্যাপ, তারপর এটা কি? জে ক্যাপ, অ্যান্ড এটা কি? কে ক্যাপ। বুঝতে পারছি? তার মানে এই যেটাকে আই ক্যাপ বললাম, তার মানে এটা কি এক্স অক্ষ বরাবর, এটাকে জে ক্যাপ বলছি তার মানে এটা ওয়াই অক্ষ বরাবর, এটা কে ক্যাপ বলছি মানে জেড অক্ষ বরাবর। বুঝতে পারছি না? আচ্ছা, এটা এই ক্ষেত্রে দেখো তো একটা দিকের পাশাপাশি মানও বোঝাচ্ছে কিনা? তাই এটা অবশ্যই একটা ভেক্টর ক্ষেত্র। আমরা স্কেলার ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র বুঝে গেছি না? আচ্ছা, আশা করি স্কেলার ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র বুঝে গেছি। এইটুকু যদি বুঝে যায়, আমরা পরের অংশটুকুতে কাজ আগাইতে পারবো। দেখো, আচ্ছা সুন্দর, তোমরা বুঝতেছো? তোমরা মানে এই তো আমার সামনে যে ভদ্রলোক আছে না, সে বুঝতেছে। এখন তোমরা বুঝতেছো কিনা তা তো বলতে পারবো না, তবে আশাবাদী তোমরা বুঝবা, খুব ভালোভাবেই বুঝবে, বুঝছো? একটু ধৈর্য ধরে দেখিও,
সময়টা বিফলে যাবে না ইনশাআল্লাহ, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখন পরের অংশটুকু দেখে দেখো। 2 নম্বর কাজ করে ফেলছি না আমরা? ডান। একে ক্লিক আউট করে দিই। ঠিক আছে, তারপর এখন দেখো ভেক্টর অপারেটর। আচ্ছা অপারেটর বুঝি না, অপারেটরকে বাংলায় যদি বলতাম তাহলে বলতাম চালক। কি বলতো? চালক। এই বাইক চালাইছো? বাইক এই তো চেনো না, কাওয়াসাকি নিনজা। ও বিশাল বাইক, বিশাল বাইক। এই তো আমার সামনে যে ভদ্রলোক আছে না, এর স্বপ্ন কাওয়াসাকি নিনজা না, বুঝছেন? এ বেটা সারাদিন ওই নিনজা দেখলেই শুধু লাফালাফি করে। এখন দেখো এই যে কাওয়াসাকি নিনজা আছে না, এই কাওয়াসাকি নিনজা, আচ্ছা ও লজ্জা লাগছে, সরি। আচ্ছা কাওয়াসাকি নিনজা, এটা এই যে বাইকটা আছে না, এই বাইক মনে করো আমাদের সৌরভ চালায়, বুঝছো? তো সৌরভ যেহেতু চালায়, তার মানে এই বাইকের চালককে সৌরভ। আমি। ঠিক আছে, হ্যাঁ ও হাত তুলছে, বুঝছো? ও খুশি হয়ে গেছে। আচ্ছা তারপর আমি যদি একটা বাস দিতাম, সৌরভকে বাস দিতে, বুঝছেন? মানে এবার ওর থেকে বাইকটা কেড়ে নিয়ে ওই একটা বাস দিয়ে বলছে যে বাস চালাও। কারণ এখন ও যদি বাসটা চালায় তার মানে কি হবে? বাস ড্রাইভার না, বাস চালক। আচ্ছা এরপর ভদ্রলোককে একটু প্রমোশন করে আমাদের মেট্রো রেল হয়েছে না, ঢাকাতে বিশাল বিশাল মেট্রো রেল হয়ে গেছে, ওকে আবার মেট্রো রেলের দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে এখন ও কিসের চালক? মেট্রো রেলের চালক। ঠিক আছে না? তার মানে মনে করেন যে একজন ওই যে কাওয়াসাকি নিনজা এটার চালক, বা বাসের চালক, বা মেট্রো রেলের চালক, এই যে চালকগুলো আছে না, তারা এক একটা, শুধু যদি সৌরভকে বলা হয় একে চালক বললে এর কোনো কাজ আছে? এ একা একা কিছু করতে পারে না। একে যখন বাইক দেব তখন সে চালাইতে পারে। আবার অন্য একজন ব্যক্তিকে যদি বাস দেই তবেই সে বাস চালাতে পারে। এই যে বাইক চালক, এ কিন্তু আর বাস চালাইতে পারে না, ভালো চালাইতে পারবে না, বুঝছেন? তাহলে বাস চালকের জন্য কি দরকার? বাস চালককে বাস দিতে হবে, তবেই সে ভালো চালাইতে পারবে। এবং মেট্রো রেল চালককে কি দিতে হবে? মেট্রো রেল, তবেই সে ভালো চালাইতে পারবে। একজনের আরেকজন পারবে না, বুঝছেন? তো এই যে বিষয়টা আছে, তার মানে আমরা দেখো এখন একটু বিষয়টা ভালোভাবে বুঝে দেখো। তার মানে প্রত্যেকটার জন্য আলাদা চালক আছে না? শুধু চালকের দাম আছে? কোনো দাম নেই। শুধু সৌরভের কোনো দাম নেই, এর 4 পয়সার দাম নেই, বুঝছেন? আচ্ছা দেখো, এই যে শুধু সৌরভের কোনো দাম নেই, কিন্তু ওকে যদি বাইক চালাইতে দিই তখন ওর দাম আছে, তাই না? তো এমন যে বিষয়গুলো, সেটাকে বলা হয় অপারেটর। নাম কি ভাইয়া? অপারেটর। অপারেটর। এখন অপারেটর, এই যে তোমরা দেখছো না, এটা কি বলতো? টু বলবা, তাই না? কিন্তু আমি যদি একটু ব্র্যাকেট দিয়ে বলি, এখন এটার নাম কি? তুমি একটু মজা করে বলবো, ও এটা স্কয়ার, তাই না? স্কয়ার মনে হচ্ছে না? আচ্ছা এটাকে স্কয়ারের কোনো দাম আছে এখন? এ কারো উপর নেই তো। কিন্তু এটাকে আমি যদি লিখতাম এক্স স্কয়ার, তবে এর দাম ছিল কিনা? তবে এর দাম ছিল, শুধু এই স্কয়ার লেখার দাম নেই। আচ্ছা আমি এটাকে বলতেছি, এটা কি বলতো? রুট চিহ্ন। এখন এটার মান কত? কেউ কেউ বলতে পারবে? এর কোনো মান নেই। কিন্তু যখন আমি এইভাবে রুট ওয়াই দিব, তখন একটা মান ভ্যারি করে কিনা? অবশ্যই। তারপরে আমি সুন্দর করে শুধু যদি সাইন লিখি, লাভ আছে? কিন্তু সাইনের পর যদি থিটা লিখতাম, এখানে দেখা যায় না? আচ্ছা আমি যদি সাইনের সাথে থিটা লিখতাম তবেই কেবল দেখা যায়, মানে জিনিসটার মান হইতো, তাই না? আচ্ছা ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। এখন এই যে ভেক্টর অপারেটর আছে না, আমরা যে এতক্ষণ যে পার্শিয়াল ভেক্টর, পার্শিয়াল যে ডিফারেন্সিয়েশন নিয়ে কাজ করলাম না, এই পার্শিয়াল অন্তরীকরণ, যে আংশিক অন্তরীকরণ নিয়ে কাজ করলাম, এটার একটা চালক আছে, বুঝছো? এই চালকটারে আমরা নিয়ে কাজ করাতে পারবো। দেখো এখন পার্শিয়াল অন্তরীকরণের যে চালকটা আছে, সেই চালককে প্রকাশ করা হয় ডেল দ্বারা। কি দ্বারা ভাইয়া? ডেল। আচ্ছা এই চিহ্নের সাথে পরিচিত, এই যে এইরকম একটা ডেল ভেক্টর চিহ্ন, এই ডেল চিহ্ন, এটার নাম কি? ডেল চিহ্ন। এটা হ্যামিল্টন আবিষ্কার করেন, এবং এর পূর্বে আর একটা মজার একটা নাম ছিল, বুঝছো? এর আরেকটা নাম ছিল, সেই নামটা হচ্ছে নেবলা। কি বলতো? নেবলা। নেবলা মানে কি? এটা কি ওই তোমাদের ছোট্ট ছোট্ট ভাইয়া আপুর আছে না, কি বলে নিব্বা নিব্বি, তাই না? আচ্ছা এটা অনেকটা ওই নিব্বি নিব্বা নিব্বি মনে হচ্ছে, তাই না? আচ্ছা এই যে নেবলা, দেখো এই যে এটাকে নাম কি ডাকা হয়? নেবলা ডাকা হয়। আচ্ছা নেবলা, বা তোমরা ডেল ডাকতে পারো, ঠিক আছে। এই নেবলার একটা মান আছে, বুঝছো? মান বলতে এটা যেটা অপারেটর, এ একা একা কিছু কাজ করতে পারবে বলো? একে গাড়ি দিতে হবে, তবেই তো সে ড্রাইভ করতে পারবে। যে এই একটা অপারেটর, এই অপারেটরকে যদি আমরা যদি চিহ্ন দ্বারা প্রকাশ করতাম, এই জিনিসটা অনেকটা এইরকম। দেখো পার্শিয়াল অপারেটর আমরা কি দ্বারা প্রকাশ করি? ওই ডিটাকে একটু বাঁকা করে লিখি না? এই যে দেখো, ডেল ডেল এক্স অফ আই ক্যাপ, মানে এটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তারপর ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ, কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। তারপর আরেকবার লিখলাম ডেল ডেল এক্স অফ কে ক্যাপ। বুঝতে পারছি? আচ্ছা এই যে এটাকে বলা হয় ভেক্টর অপারেটর, বা বিশেষ করে বলা হয়, এই তো কি কি আকারে প্রকাশ করলাম বলো তো? এটা হচ্ছে আংশিক ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এই অপারেটর দিয়ে আমরা কাজ করবো। এখন এই অপারেটর উপর ভিত্তি করে 3টা ভেক্টরের কাজ করা যায়। দেখো তিনটা রাশির কাজ করা যায় মূলত, সেই 3টাই হচ্ছে এই যে আমরা হেডলাইনে লিখে রাখছি না, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এন্ড কার্ল লিখে রাখছি না? আচ্ছা আমরা এগুলা নিয়ে একটু কাজ করবো। দেখো এগুলা নিয়ে কাজ করার জন্য এই বিষয়গুলো দরকার, এটা তো মনে আছে না? আচ্ছা ঠিক আছে, এখন এটার জন্য আমরা এই 3টা রাশি একটু লিখি বলো তো।
তাহলে এটা দিয়ে আমরা কয়টা রাশির কাজ করতে পারি? তিনটা। এই তিনটাকে একটু ছোট্ট করে লিখি। আচ্ছা, এখানে একটু লিখে রাখি। দেখো, একটা কি গ্রেডিয়েন্ট, লেখা দেখা যায়? জি, গ্রেডিয়েন্ট। ওকে, বাংলায় লিখলাম, বুঝছো? শুরুতে তো ইংলিশে লিখছি, ইংলিশে লিখলে একটু ভাবসাব বেড়ে যায় না বলো? এই জন্য লিখছি আর কি। সমস্যা নেই, তোমরা বাংলায় লিখো, ব্যাপার না। বাংলা ইংলিশের কোনো দাম নাই যতক্ষণ না সেটা ভাষা হিসেবে ইউজ হচ্ছে, সেইটুকুই শুধু মূল্য, বুঝছো? তাছাড়া খুব বেশি এটা নিয়ে ইম্পর্টেন্ট কিছুই না। আচ্ছা, গ্রেডিয়েন্ট, ঠিক আছে। গ্রেডিয়েন্ট আরেকটা কি বলো তো? আরেকটা, এটাকে একটু ভিন্ন কালি দিয়ে লিখি। এখানেও দেখো ভিন্ন কালি দিয়ে লিখছিলাম। আরেকটা কি? ডাইভারজেন্স। নাম কি বলো তো? ডাইভারজেন্স। এই লেখা কি এগুলা দেখা যায়? জি, ডাইভারজেন্স। আচ্ছা, ডাইভারজেন্স, ঠিক আছে, লিখলাম। আরেকটা কি বলো তো? কার্ল। একটু বাংলায় লিখলাম। এগুলা লেখা দেখা যায় কিনা একটু ইনশিওর করে, বুঝছো? কার্ল দেখা যায় তো না? ঠিক আছে। আচ্ছা, এই যে তিনটা লিখছি না, এই তিনটা নিয়ে আমরা এখন কাজ করব। দেখো, এই যে এটা 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 গ্রেডিয়েন্ট দেখা যায় তো না? জি, ঠিক আছে, সুন্দর। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, আরেকটা কি ভাইয়া? কার্ল। ওকে, এই তিনটা নিয়ে এখন কাজ করব। এখন দেখো, এগুলা নিয়ে কাজ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে নেবলা মামাটা আমাদের দরকার, বুঝছো? মানে নিব্বা সাহেবকে দরকার। তো এখন এই কি কাজ করবে দেখো, ডেল ডেল এক্স অফ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এইরকম আছে না, এটার সাপেক্ষে আমরা এদেরকে বিভিন্নভাবে একটা ফর্মুলায় ফেলে কাজ করব। এখন সেই কাজের মাধ্যমে আমরা বুঝতে পারবো সেটা। আচ্ছা, এই কাজটা হয়ে গেছে না, অপারেটর কাজ হয়ে গেছে। এখন গ্রেডিয়েন্টে আমরা চলে আসছি। এখন গ্রেডিয়েন্ট জিনিসটা কি জানো? গ্রেডিয়েন্টের একটু বাস্তব মিনিং বলি, একটু মনোযোগ দাও, কেমন? আচ্ছা, গ্রেডিয়েন্ট হচ্ছে এমন একটা জিনিস, সে কি করে? বিশেষ করে স্কেলার ক্ষেত্র নিয়ে কাজ করে। কাজ করে কার উপর? স্কেলার ক্ষেত্রের উপর। কিন্তু স্কেলার ক্ষেত্রের উপর কাজ করে ও আবার ওই স্কেলার ক্ষেত্রকে ভেক্টরে প্রকাশ করে। স্কেলারের দিক ছিল, দিক ছিল না, কিন্তু ভেক্টরের দিক আছে কিনা? আছে। সে আবার ভেক্টরে প্রকাশ করে। দেখো, তো এই জিনিসটা কি গ্রেডিয়েন্ট। আচ্ছা, তো স্কেলার ক্ষেত্র বলতে কি বুঝি বলো তো? তাপমাত্রার স্কেলার ক্ষেত্র না ভাইয়া? জি, তাপমাত্রা কি দিক আছে? এই যে আমি এখানে আছি না, আমার খুব গরম লাগতেছে, বুঝছো? ভালোই গরম লাগতেছে। তো এই যে গরম লাগতেছে, এটাকে আমি বুঝাইতে পারবো আমার কোন দিকে গরম লাগতেছে? আমার দিক থেকে উত্তর দিকে, দক্ষিণ দিকে, পশ্চিম দিকে, লাভ নাই তো না? তার মানে এটার কোনো দিক নেই, বুঝছো? তার মানে এটাকে আমি শুধুমাত্র একটা মান দিয়ে বলতে পারি যে আমার এখানে 42 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো? 42 একটু বাড়ায় বলতেছি, বুঝছো? আমি জানি না আসলে কত। আচ্ছা, এই যে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রা যখন আমি বলবো তোর কি দিক আছে? তার মানে এটা একটা স্কেলার রাশি। তা আমরা গ্রেডিয়েন্টকে মূলত একটা স্কেলার রাশির উপর কাজ করব। তাহলে স্কেলার রাশির ক্ষেত্রে আমরা অনুপাত দেখছি না, সেটা কিরকম হয় বলতো? স্কেলার রাশি মন করে একটা ধরে নেব এবং সেটাকে আমরা ফাই দ্বারা ধরে নিলাম। কি ধরলাম বলতো? ফাই। এই তো দেখো, ফাই অফ এক্স ওয়াই জেড। কি বলতো? এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড কেন নিলাম? কারণ এটা একটা ফাংশন, বুঝছো? নর্মাল একটা ফাংশন, ফাই অফ এক্স ওয়াই জেড। তার মানে এটা একটা ফাংশন। তুমি ফাই অফ এক্স ওয়াই জেড ধরছি না, এটাকে তুমি চাইলে এফ অফ এক্স ওয়াই জেডও ধরতে পারো। এফ অফ এক্স ওয়াই জেড ধরছো না এর আগে? জি, এফ অফ এক্স ওয়াই জেড উইথ এফ অফ এক্স, এফ অফ ওয়াই ভাবে ধরছো না? এটা সেই রকম একটা ফাংশন। এর মানে এই না যে তোমাকে এটাই ফিক্স ধরতে হবে, বুঝছো? আচ্ছা, তার মানে ফাই অফ এক্স ওয়াই জেড আমরা ধরলাম, ধরার পর এটাকে একটা নির্দিষ্ট একটা মান লিখলাম। দেখো, এইভাবে কাজ করতেছি। 3, এখানে আমি নিচে একটা লিখে রাখছি, বুঝছো? 3xy² জেড কিউব মাইনাস 4xy। বুঝতে পারছি তো না? আচ্ছা, এই যে সংখ্যাটা আমি লিখছি, লেখার পর আমি এখন বলতেছি, আমি এই যে ফাই লিখছি না, ফাই অফ এক্স ওয়াই জেড, এটার আমি গ্রেডিয়েন্ট বের করতে চাই। মনে করে এটা একটা তাপমাত্রা, মনে করে তাপমাত্রা যদি হইতো তার মানে কি এত ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছি? এটা এটা মানে কি বুঝছি বলো তো? এটা মানে কি একটু একটু এই আইডিয়া পাইছি? আচ্ছা, এই যে এক্স ওয়াই জেড, এগুলা দ্বারা কি বোঝানো হচ্ছে জানো? এই যে একটা নির্দিষ্ট স্থানে, বুঝছো? মনে করে এক্স ওয়াই জেড নামক একটা, এক্স ওয়াই জেড দ্বারা আমরা একটা অক্ষ বোঝাই না? একটা অক্ষর একটা নির্দিষ্ট স্থানে মনে করে এত ডিগ্রি সেলসিয়াস, এত ডিগ্রি সেলসিয়াস। এই যে তোমরা দেখছো না, মানে ওই যে একটা বিভিন্ন জোন হয়, তোমাদের এখানে দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন একটা জোন, সেখানে তাপমাত্রার একটু গ্রেডিয়েন্ট দেখানো হয় না? তারপর তোমাদের মজার বিষয় মনে পড়ে, দেখো 2020 সালটাকে মনে পড়ে? 2020তে আমাদের বিশেষ একজন ভদ্রলোকের সাথে দেখা হয়েছিল, মনে পড়ে? কোভিড-19 মনে পড়ছে? আচ্ছা, করোনা ভাইরাস, তাই না? বেশ আতঙ্কজন। আচ্ছা, তোমরা কি মনে পড়ে এই কোভিড-19-এর সময় বিভিন্ন সময় বলা হইতো যে ঢাকার হচ্ছে কেন্দ্র, ঢাকা মিরপুরে আজকে এটা হচ্ছে করোনা ভাইরাসের জন্য কোভিড-19 হচ্ছে হটস্পট, মনে পড়ে? তারপরে অনেক সময় বলা হয়েছে না যে সাতমাথা হটস্পট। হটস্পট কেন? ওই যে তখন দেখো, এই তো যদি ম্যাপ দিয়ে আমি উল্লেখ করার চেষ্টা করি, একটা নির্দিষ্ট জায়গায় গাঢ় করে রং দিয়ে বোঝানো হয় না, যে বোঝানো হচ্ছে এখানে ওর ঘনত্ব সবচেয়ে বেশি। তাপমাত্রা যেরকম বিভিন্ন জায়গায় বোঝানো হয় একটু লাল সিগন্যাল দিয়ে বা একটু গাঢ় সিগন্যাল দিয়ে বোঝানো হয় যে এই জায়গায় তাপমাত্রার ঘনত্ব বেশি, এই জায়গায় তাপমাত্রার ঘনত্ব কম। এইভাবে গ্রেডিয়েন্ট দিয়ে মনে করে আমরা যদি বলতাম যে এখনো যদি মনে করে করোনা ভাইরাস আবার ফিরে আসে, হয়তো 7 মাথায় লকডাউন দেওয়া হচ্ছে, তো বলা হচ্ছে 7 মাথা হচ্ছে করোনা ভাইরাসের জন্য
হটস্পট, ঠিক আছে, বলি না এরকম? ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আমরা এইভাবে বুঝাইতে পারি, দেখো এটুকু বুঝতে পারছি না? আচ্ছা, এই যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, এখন আমরা গ্রেডিয়েন্টের কাজ করব। দেখো গ্রেডিয়েন্টকে যদি একটু সুন্দরভাবে যদি আমরা কাজ করতে চাই তাহলে যেভাবে কাজ করতে পারি, দেখো এই যে এখন আমরা এটাকে কাজ করার জন্য আমরা কি নেবলার সাপেক্ষে বা এই যে ডেলের সাপেক্ষে একে আমরা গ্রেডিয়েন্ট কমপ্লিট করবো। দেখো তাহলে লেখা হয় এইভাবে, দেখো নেবলা বা গ্রেডিয়েন্ট ফাই, বুঝছো? গ্রেডিয়েন্ট ফাই যখন লিখলাম তখন গ্রেডিয়েন্ট ওই নেবলা দ্বারা কি বোঝানো হয়েছিল, দেখো তো ডেল ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ, এখানে আমি ওয়াই লিখছিলাম না তো, এই যে এবার লিখছি, দেখছো কত সুন্দর একটা জিনিস মিস্টেক করে গেছি, ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড হবে। আল্লাহ, এগুলো আমি ভুল করে গেছি, আমি তো বুঝতেই পারিনি, এটা ডেল ডেল জেড হবে, বুঝছো? সরি সরি সরি, আমি জানি যখন আমি লিখছি তখন তোমরা অটোমেটিক বুঝতে পারছো। এই যে আমি রিপিট না করলে হয়তো আমি ধরতেই পারতাম না। এই আমার সামনে যে একজন ভদ্রলোক আছে ও তো এটা দেখেই না। আচ্ছা, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, ঠিক আছে না? আচ্ছা, ডেল ডেল জেড অফ কী হবে বলো তো? কে ক্যাপ, তাই না? আচ্ছা, এই যে হলো এটা এর সাথে কি কি আমরা গুণ করতেছি, এই যে এর সাথে আমরা ফাই কি গুণ করতেছি, বুঝছো? ফাইয়ের মান কি নিয়েছিলাম বলো তো? 3xy স্কোয়ার জেড কিউব মাইনাস 4xy। আচ্ছা, ও হাসতেছে, বুঝছো? আচ্ছা, হাসাতে একটু ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, এই এখন এগুলো আমরা একটু মিশাই দিই, বুঝছো? আচ্ছা, এই জিনিসটাতে আমরা একটু কাজ করতেছি। দেখো এটা কাজ করার পর আমরা এখন এটা তাহলে তুমি কিভাবে কাজ করতে বলো তো? তুমি এই আই ক্যাপ দিয়ে বা এক্স এর সাপেক্ষে ডেল ডেল এক্স দিয়ে পুরাটাকে গুণ করতে না, আবার ডেল ডেল ওয়াই কে আবার ডেল ডেল জেড কে পুরাটা দেয়, ঠিক আছে? এইভাবে তো নর্মাল গুণ করা শিখছো, আমরা সেইভাবেই গুণ করবো। দেখো সেভাবে যদি গুণ করতাম তাহলে এটার সাথে একবার এটা লিখতাম, এটার সাথে এটা লিখবো, ডিটেল লিখবো। আচ্ছা দেখো তাহলে লিখতেছি, দেখো ডেল ডেল এক্স অফ, শুরুতে আই ক্যাপ দিলাম, বুঝছো? আই ক্যাপ দিয়ে ডেল ডেল এক্স অফ কি লিখবো? 3xy স্কোয়ার জেড কিউব মাইনাস 4xy, ঠিক আছে? প্লাস কি এটা জে ক্যাপ না, জে ক্যাপ ডেল ডেল ওয়াই অফ কি বলতো 3xy স্কোয়ার জেড কিউব, আর দেখা যাচ্ছে না, মাইনাস 4xy, খুব একেবারে চাপাচাপি করে লিখছি। আচ্ছা, তারপর আরেকটা মান ছিল না, সেটা কি ছিল? প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড অফ, ডেল ডেল জেড অফ কি বলতো 3xy স্কোয়ার জেড কিউব মাইনাস 4xy, পাইছি না ভাইয়া? ওকে ডান। এখন আমরা একটু কাজ করি। দেখো এটাকে এখন কমপ্লিট যদি করতাম তাহলে কি হইতো বলতো? এক্স এর সাপেক্ষে কি হবে? আই ক্যাপ তো আছে না, আই ক্যাপ আছে। এখন এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করতাম তাহলে কি হইতো? শুধু এটা কি আংশিক অন্তরীকরণ না বলো? তাহলে এক্স এর সাপেক্ষে শুধু এক্স কে চলক ধরবো, বাকি সবাইকে ধ্রুবক। তাহলে এক্স এর সাপেক্ষে এটাকে যদি আমরা অন্তরীকরণ করতাম তাহলে কি পারতাম? 3y স্কোয়ার জেড কিউব মাইনাস 4y, কারণ এক্স এর সাপেক্ষে এক্স তো 1 হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, প্লাস জে ক্যাপ, তাই না? ওয়াই এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করতাম, দেখো ওয়াই এর উপর পাওয়ার আছে না, 2 আছে, 2 সামনে চলে আসবে, তাহলে কি হয়ে যাবে? 2 এবং 3 আগে ছিল, তাহলে 3 এর সাথে 2 গুণ করলে কত হয়? 6। তাহলে 6xy জেড কিউব মাইনাস, দেখো এখন এই তো শুধু হয়ে যাবে 4x, ঠিক আছে? তারপর আরেকটা লাইন লিখি, প্লাস কে কিউব, এই নিচেরটা দেখা যায়? আচ্ছা, জেড এর সাপেক্ষে যদি আমরা কমপ্লিট করতাম, 3 সামনে চলে আসলো, তাহলে 3 × 3 মানে 9xy স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 0। আচ্ছা, ওখানে তো জেড এর কোনো অস্তিত্ব নাই, তাই না? ওটা 0 হয়ে যাবে। এতটুকু আমরা কাজ বুঝতে পারছি। এখন তোমাকে কি বলা হবে জানো? তোমাকে এইভাবে সুন্দর করে প্রশ্ন করা হবে যে এর সাপেক্ষে গ্রেডিয়েন্ট বের করো, কিন্তু একটা বিন্দু বলে দেবে, বুঝছো? তোমাকে মনে একটা আমি বিন্দু বলে দিলাম, বিন্দুটা কত? 2 - 1 1, কত বিন্দু বলো তো? 2 - 1 1। তাহলে এই জিনিসটাই এক্স এর জায়গায় কি বসিয়ে দিবা? 2, ওয়াই এর জায়গায় -1 এবং জেড এর জায়গায় 1, এভাবে বসাই দিতে পারবে না? একটু আমরা বসাই দিই, ঠিক আছে? তাহলে উপরের অংশটুকু মিশাই নিই, কেমন? যদি কারো মনে হয় যে এটা তার জন্য হেল্পফুল হচ্ছে, সে চাইলে উঠাই নিতে পারে, তাহলে উঠাই নিতে পারো। আমি অংশটুকু মিশাই দিচ্ছি, তোমরা ভিডিওটাকে থামিয়ে একটু উঠাই নিতে পারো, কেমন? ঠিক আছে ভাইয়া? আচ্ছা, মিশছে কি? আচ্ছা, মোটামুটি কাজ হয়েছে, চলবে আর কি। আচ্ছা দেখো এই অংশটুকুতে আমরা কি শুধু এখানে সংখ্যা বসাবো। দেখো এক্স এর মান কত? 2, ওয়াই এর মান হচ্ছে -1, জেড এর মান হচ্ছে 1। আচ্ছা, এটা একটু উপরে লিখতেছি, বুঝছো? উপরে লিখলে কি হবে? শুরুতে আই ক্যাপ আছে, তার ভিতর কি কি আছে? 3 × -1, -1 এর উপর স্কোয়ার হলে কি হয়? 1 হয়ে যায়, ইন্টু জেড এর উপর 1 এর উপর মানে 1, ঠিক আছে? তারপর -4 আর -1, তার মানে +4, তাই হয়ে গেল না? আচ্ছা, +4 × 1, ঠিক আছে। তারপর জে ক্যাপের কাজ যদি করতাম তার মানে কি হয়ে যেত? এক্স এর মান কত? 2, ওয়াই এর মান কত? -1, ঠিক আছে। তার মানে কি হয়ে গেল? দেখো তার মানে এখানে হয়ে যাচ্ছে
6 ইন্টু 2 ইন্টু -1 ইন্টু কত 1, এই তো কত হয়ে যাচ্ছে -12, তাই না? আমরা মাইনাস একসাথে লিখলাম, একটু জায়গা বাঁচাচ্ছি, বুঝছো? আচ্ছা এভাবে লিখলাম। তারপর কি আছে দেখো তো, তারপর আছে হচ্ছে 4x, x এর মান কত 2, তার মানে হচ্ছে +8 না বলো? জি ঠিক আছে না? আচ্ছা +8, এইটুকু আমাদের ঠিক আছে। তারপর আচ্ছা তারপর প্লাস কে ক্যাপ না, এই পাশে লেখা দেখা যায় তো না, জি কে ক্যাপ। এইবার আমরা একটু মান বসে, কে ক্যাপে কে কে আছে দেখো তো, x হচ্ছে 2, তার মানে এখানে হচ্ছে 9 ইন্টু 2। আচ্ছা ঠিক আছে, 9 ইন্টু 2 ইন্টু এই 1 -1 এর উপর স্কয়ার হলে +1 হয়ে যাবে ইন্টু 1, তাহলে কত হচ্ছে 9 ইন্টু 2, তার মানে 18। তাহলে এটা আমরা লিখতে পারি, দেখো সাইডে নাকি দেখা যাচ্ছে না, আমি একটু নিচে লিখলাম, ঠিক আছে? এগুলা কাজ তো সবাই করতে পারি, তাই না? আচ্ছা তাহলে এখানে আমরা যে জিনিসটা লিখবো 18 কে ক্যাপ, ঠিক আছে? তাহলে সম্মিলিতভাবে কি পাইলাম বলো তো? দেখো আমরা যে মানটা পাইলাম সেটা হচ্ছে কত, এখানে পাইছি হচ্ছে 3, এখানে পাইছি 4, তার মানে 7 কত আই ক্যাপ। তারপর এখানে মাইনাস না, মাইনাস কত হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে না, -4 জে ক্যাপ প্লাস 18 কে ক্যাপ। এই যে মানটা যেটা আমরা পাইছি না এখন, আচ্ছা এটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের অ্যান্সার, বুঝতে পারছি? আচ্ছা কারণ আমরা গ্রেডিয়েন্ট, তোমাকে যদি একটা তাপমাত্রা বলে দেওয়া হয়তো, তার মানে এই তাপমাত্রা কোন জায়গায় এত ঘনত্ব বলো তো? তুমি যদি এক্স অক্ষ বরাবর 7 একক যাইতা, ওয়াই এর বিপরীত অক্ষ বরাবর যদি 4 একক যাইতা, মানে নেগেটিভ দিকে, এবং জেড অক্ষ বরাবর যদি 18 একক যাইতা, তাহলে ওই জায়গায় তুমি গ্রেডিয়েন্ট পাইতা। এবার বুঝতে পারছি? তাহলে গ্রেডিয়েন্ট আমরা কাজ করছিলাম কাকে নিয়ে বলো তো? স্কেলার নিয়ে না? কিন্তু এখন যে ফলাফল পাইছি এটা স্কেলার না ভেক্টর? ভেক্টর। এই যে মজার বিষয় হচ্ছে, গ্রেডিয়েন্ট তার মানে কি কাজ করে? স্কেলার রাশিকে ভেক্টরকে রূপান্তর করে। তাহলে বলতে পারেন এটা একটা স্কেলারের অপেক্ষক, মানে অপারেটরের বাংলা নাম হচ্ছে অপেক্ষক, বুঝছো? তাহলে এটা স্কেলার রাশিকে কিসে প্রকাশ করে? তাহলে গ্রেডিয়েন্ট একটা কি রাশি? ভেক্টর রাশি, বুঝতে পারছি? ভেক্টর। আচ্ছা কি লিখতেছি বলো তো এগুলা? আচ্ছা এইটুকু ক্লিয়ার কি ভাইয়া? আচ্ছা তো গ্রেডিয়েন্ট অবশ্যই একটা ভেক্টর রাশি, ইংলিশে লিখি ভেক্টর। ওকে, বুঝতে পারছি তো না? ঠিক আছে, সুন্দর। এটুকু আমরা মিশাই দিই। তাহলে এখন গ্রেডিয়েন্টের তুমি বাস্তব মান পাইছো না, বাস্তব অর্থ বুঝছো, পাশাপাশি কিভাবে ম্যাথ করতে হয়। তুমি এটা যদি পারো, ইনশাল্লাহ তুমি ইন্টারমিডিয়েটের প্রায় বলতে পারো সব ধরনের গ্রেডিয়েন্টই করতে পারবা, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। দেখো আমরা পরের টপিকটা আমরা কাজ করি। গ্রেডিয়েন্ট হয়ে গেল, এখন আমরা একটু ডাইভারজেন্স নিয়ে কাজ করবো। দেখো তার গ্রেডিয়েন্টের সম্পর্কে বুঝতে পারছি। তাহলে দেখো তো গ্রেডিয়েন্ট কি করে? স্কেলার রাশিকে কোন রাশিতে প্রকাশ করে? এইটুকু বলতে পারবা না ভাইয়া? আচ্ছা এইটুকু আশা করি আমরা পারবো। এইটুকু মিশানোর পর তারপরে এখন আমরা ডাইভারজেন্সে চলে যাচ্ছি। দেখো ডাইভারজেন্স জিনিসটা কি বোঝো? ডাইভারজেন্স তোমার বাস্তব মান বোঝাই। দেখো আচ্ছা বাস্তব মান বোঝার জন্য আমার কাছে একটা মজার জিনিস আছে। এই মজার জিনিস দেখো, এই যে একটু মনোযোগ দাও দেখি, এই যে দেখো আমি পকেট থেকে একটা বের করতেছি। টান টানা, দেখছো এটা কি বলো তো? এটা একটা পেন না? আচ্ছা এই যে তোমাদের কাছে যে শীষওয়ালা পেনগুলো আছে না, মাঝখানে যে কলমের মানে শীষগুলো দেওয়া থাকে না, তুমি কি করবে? এটা একেবারে শীষটা বের করে নেবা। বের করে নিলে কি থাকবে? এরকম একটা ফাঁকা জায়গা থাকবে না? এটা দেখা যাচ্ছে? ক্যামেরায় দেখা যায়? ঠিক আছে। আচ্ছা এই যে জিনিসটা নিছো, এটাতে কি করবা জানো? এটার দেখো এক প্রান্তে প্রসারিত না, আরেক প্রান্তে সরু। যেই পাশে তোমার ওই যে পেনের যে নিপটা ছিল না, সেটা সরু না? তুমি একটা কাজ করো, এই পাশে বিপরীত পাশে যে পাশে চওড়া না, ওই পাশে মুখ দাও। হাতে নিছো? ঠিক আছে, মুখ দাও, মুখ দিয়ে একটা ফু দাও। আমি একটু ট্রাই করতেছি, ঠিক আছে? এই দেখো আমি ফু দিচ্ছিলাম। আচ্ছা তুমি ফু দিছো? একটু নিজে নিজে ট্রাই করে দেখো, জিনিসটা সত্যি ভালো লাগবে। ফু দিচ্ছ? আচ্ছা ফু যখন দিচ্ছিলাম তখন ফুটা কেমন হচ্ছে? জোরে যাচ্ছে না? জোরে যাচ্ছে। আচ্ছা এবার বিপরীত দিয়ে কাজ করো। এই যেই দিকে পেনের নিপটা ছিল না, এই দিকে মুখ দিবা, আর ওপরের পাশে যে চওড়া অংশ আছে না, ওই দিকে বাতাস বের করে দিবে। এবার দেখো, দেখতে পাচ্ছি? আচ্ছা দেখতে তো পাচ্ছি না, তো আমি অনুভব করতে পারছি। আচ্ছা এখন যে জিনিসটা আছে সেই জিনিসটা এখানে কি মজার বিষয় হয়েছে জানো? আমি যখন এই পাশে মুখ দিছিলাম না, আর সরু অংশতে যখন বাতাস বের হয়েছিল, তুমি এখন বলো তো বাতাসের স্পিড বাড়ছিল না কমছিল? স্পিড কেন বাড়ছিল? কারণ ওই যে সরু জায়গা থেকে বেশি বাতাস আসতে হচ্ছে, তাই না? আচ্ছা একটু পেনটাকে যদি আমি এভাবে আঁকাই, ঠিক আছে? একটু আঁকানোর চেষ্টা করি। দেখো পেনটা অনেকটা এরকম না বলো? এই যে এইরকম লেখা দেখা যায় তো না? এইরকম না বলো? মনে করো পেনের এক পাশে এরকম প্রসারিত, তাই কিনা? আরেক পাশে এইরকম সরু না বলো? এরকম না অনেকটা? আমি আঁকাইতে পারছি, তাই না? ঠিক আছে। আচ্ছা মজার বিষয়। এখন দেখো এই যে পেনের অংশটুকুতে আমি যখন এই পাশে যখন হাওয়া দিছিলাম, কি দিছিলাম? হাওয়া দিলাম। এই পাশে আমি যখন মুখ দিয়ে বাতাস দিলাম, তখন এই পাশে বাতাসগুলো কিভাবে আসছিল দেখো তো? এই পাশে যখন বাতাসগুলো আসছিল, এই পাশে এই পাশে প্রসারিত ছিল না বলো? প্রসারিত বাতাস ছিল, কিন্তু এই পাশে যখন আসছিল তখন কি বাতাসগুলো সংকুচিত হয়ে গেছিল না?
অনেক সরু জায়গা দিয়ে বাতাস যাইতে হচ্ছে, কারণ এই পাশে আমি দিলাম প্রসারিত, আসলো কিভাবে? সংকুচিত হয়েছে। তার সংকুচিত যদি হয় তার মানে দেখো তো এটা কি হইলো, এটা প্রসারিত হইলো না সংকুচিত হইলো? সংকুচিত হয়েছে না? তাহলে এই জায়গায় কি হয়েছিল? সংকুচিত হয়েছে। আবার আমি যখন এই দিক থেকে বাতাস দিছিলাম, এই দিক দিয়ে অল্প জায়গা দিয়ে বাতাস প্রবেশ করছিল না বলো, সেটা এই পাশে এসে কি হয়েছিল? বিস্তৃতি হয়ে বাতাস গেছিল, তাই কি না? আচ্ছা, তার মানে দেখা গেল এক পাশে যখন আমি বাতাস দিছিলাম বিপরীত পাশে, তখন এই পাশে সরু হয়ে বাতাস আসছিল, তার মানে সংকুচিত হয়েছিল। পরের বার এই জন্য সংকুচিত যখন হয়েছিল তখন বাতাসের ফোর্স বেশি হয়েছিল না কম হয়েছিল? বেশি হয়েছিল। বেশি মানে ঘনত্ব বেশি না কম বলো তো? বেশি। ঘনত্ব বেশি। তার মানে তুমি ওই দিকে যখন ফোর্স দিছিলাম, দেখো তো একটু তীর চিহ্ন দিয়ে বোঝায়, আমি যখন এই দিক থেকে এই দিকে ফোর্স দিছিলাম তখন এখানে কি হয়েছিল? সংকুচিত, তাই না ভাইয়া? বাতাস সংকুচিত। এবং আরেকটা মান কি হয়েছিল? ঘনত্ব কি হয়েছিল বলো? ঘনত্ব আবার বেশি। এই যে মজার বিষয়, ঘনত্ব বেশি না বলো? ঘনত্ব বেশি। আচ্ছা, ঘনত্ব বেশি, এটুকু ক্লিয়ার? আবার পরের বার যখন এই দিকে কাজ করছিলাম, দেখো কোন দিকে? এই দিকে যখন কাজ করছিলাম তখন কি হয়েছিল? বাতাসটা কি হয়েছিল বলো তো? প্রসারিত হয়েছিল না? এইবার বাতাসটা হয়েছিল কি? প্রসারিত। ওকে, বাতাসটা প্রসারিত হয়েছিল। আরেকটা কি কাজ হয়েছিল? বাতাসের ঘনত্ব বাড়ছিল না কমছিল? ঘনত্ব কমে গেছিল। তার মানে ঘনত্ব কি হয়েছিল? কম হয়েছিল, তাই না ভাইয়া? আচ্ছা, ঘনত্ব কম, এইটুকু বুঝতে পারছি তো না? ওকে, ডান। দেখো, তার মানে এইদিকে যখন বাতাস দিয়েছিলাম সংকুচিত হয়েছিল, ঘনত্ব বেশি হয়েছিল, আর এই পাশে যখন বাতাস দিয়েছিলাম প্রসারিত হয়েছিল, তার মানে ঘনত্ব কম হয়েছিল। এই জিনিসটা আমরা ডাইভারজেন্স দিয়ে বের করতে পারি। তুমি কোনো ক্ষেত্রে যদি ডাইভারজেন্স বের করো এবং ডাইভারজেন্স বের করার পর যদি সেই ডাইভারজেন্সের ফলাফল দেখো, একটু মনোযোগ দাও, ডাইভারজেন্সের ফলাফল যদি পজিটিভ আসে, কি আসে? যদি ফলাফল পজিটিভ আসে তাহলে তুমি ধরে নিবা সেটা প্রসারিত হবে, আর প্রসারিত হলে ঘনত্ব কি হবে? বেশি হবে। আর যদি কখনো ডাইভারজেন্সের ফলাফল নেগেটিভ আসে, মাইনাস আসে, তবে ধরে নিবা সেটা সংকুচিত হচ্ছে এবং ঘনত্ব কি হচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। সংকুচিত হলে ঘনত্ব বেশি হয়ে যাবে না? ঠিক আছে, এটাকে বুঝতে পারছি? বাস্তব মিনিং বুঝছো? বাস্তব মিনিং আরো কিছু বলি, দেখো এটার পাশাপাশি, আচ্ছা তুমি যদি দরজা সচরাচর দরজা একটু বড় হয়ে থাকে না? দরজা বড় হয় আর জানালে কি হয়? ছোট হয়। তুমি দরজাতে যদি বাতাস দাও তাহলে জানালা দিয়ে বাতাস কি হয়ে যাবে? মানে ওর শুরু হয়ে সংকুচিত হয়ে যাবে না? আবার জানালে যদি বাতাস দাও তাহলে দরজাতে বাতাস প্রসারিত হয়ে যাবে। আচ্ছা, এটার একটা বিষয়। তারপর তুমি যদি একটা পাইপ নাও, এই সেম জিনিস, এইরকম একটা যদি পাইপ নাও, এইদিকে যদি পাইপের মানে পানি যদি ফ্লো করো, তাহলে এইদিকে পানি বেশি হয়ে এইদিকে কি সরু জায়গাতে যাবে কিনা? সংকুচিত হবে কিন্তু স্পিড বাড়বে। আর এই দিক থেকে যদি পানি দাও তার মানে কি? প্রসারিত হবে কিন্তু স্পিড কমে যাবে, ঘনত্ব কমে যাবে। বুঝছি না ভাইয়া? আচ্ছা, আরেকটা মজার বিষয় দেখো, আরেকটা মজার বিষয় সলিনয়েডাল। সলিনয়েড চেনো? তোমাদের চিত্রতে দেখাচ্ছি, দেখো এই যে তোমরা তারের সলিনয়েড দেখছো না, এইরকম এইরকম পেঁচানো সমানভাবে, এই যে অংশটুকু আছে না, এটাকে বলা হয় সলিনয়েড। আচ্ছা, আমি যদি কোনো কিছুকে এর ভিতর প্রবেশ করাতাম তার মানে সেটা কি প্রসারিত বা সংকুচিত কিছু হইতো না? সমানভাবে যাইতো, সমান্তরাল ভাবে যাইতো না ভাইয়া? তাহলে সমান্তরাল ভাবে যখন যায় তখন তাকে বলা হয় সলিনয়েডাল। এখন সলিনয়েডাল কি জানো? আমি যখন যদি কখনো ডাইভারজেন্সের ফলাফল যদি জিরো পাই না, জিরো ডাইভারজেন্স ফলাফল কি পাবো? জিরো যদি পাই তখন তাকে বলা হয় সলিনয়েডাল। বুঝতে পারছি? এই তোমরা একটু বাস্তব মিনিং বুঝতে পারছো? সলিনয়েডাল। ওকে, যদি সলিনয়েডাল হয় তার ফলাফল কি হবে? জিরো হবে। আর যদি পজিটিভ হয় প্রসারিত হবে, আর নেগেটিভ হলে সংকুচিত হবে। এটা কেন হয়, কিভাবে হয়, আপাতত অত বেশি মানে বোঝার জন্য। আর মজার বিষয় কি জানো? এই যে তোমাদের ক্যালকুলাস প্লাস গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কাল দেওয়া হয়েছে না, ইন্টারমিডিয়েটে এটা একটু বাড়াবাড়ি করা হয়েছে, বুঝছো? মানে এই বয়সে আসলে এটা দেওয়া এটা অনুচিত হয়ে গেছে। আবার মজার বিষয় হচ্ছে ভেক্টরের, এটা মানে ফিজিক্সের প্রথম চ্যাপ্টারে এটা না, মানে সবাই ভেক্টর দিয়ে আমরা ক্লাস শুরু করি এবং ভেক্টরে এটা দেওয়া আছে। তার মানে তুমি এখনো অন্তরীকরণ জানোই না, যোগজীকরণ শিখোই না, এটা আবার কি জিনিস? অথচ তোমার কাছে অন্তরীকরণ, যোগজীকরণ, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এটা সেটা করে একেবারে অবস্থা খারাপ করে ফেলা হচ্ছে। কি একটা ভয়ঙ্কর অবস্থা না? আর এটা হচ্ছে অনার্সের একটা হিউজ টপিক, অনেক বড় টপিক। সেই টপিকটাকে তোমাকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই জন্য দেখা যায় আমরা এটা আসলে বুঝি না। অনেকে যারা বুঝি তারা কি জানো? তারা শুধু ম্যাথ করতে পারি, কিন্তু ফিজিক্যাল মিনিং কি আসলে এটা বাস্তব অর্থে কোন কাজে লাগে আমরা জানিই না, তাই না ভাইয়া? বলো সত্যি কিনা? অনেকের ক্ষেত্রে এটা মিলে যাবে, বুঝছো? তো আমি চেষ্টা করতেছি তুমি আগে বোঝো, জিনিসটা ভালোভাবে ফিল করো, তাহলে জিনিসটা কাজে দেবে। অ্যান্ড স্বপ্ন হচ্ছে আমার বাংলাদেশে বড় বড় বিজ্ঞানী হবে, অ্যান্ড তুমিও সেই বিজ্ঞানীর ভিতরে একজন হবে, তাই না? দোয়া রাখো আমরা যাতে ভালো কিছু করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা সলিনয়েড এতটুকু বুঝতে পারছি না? এখন ডাইভারজেন্সের আমরা কাজ করব। পজিটিভ হলে কি হবে, নেগেটিভ হলে কি হবে, জিরো হলে কি হবে, এটা বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করে দেখছে, বুঝছো? আর আমরা তো সরাসরি এক্সপেরিমেন্ট করে এভাবে দেখতে পারলাম না, আমরা একটু ধরে নিয়ে সুন্দর তোমাকে বোঝানোর চেষ্টা করে এইভাবে এখন মানটা দেখাচ্ছি।
বুঝছি? ঠিক আছে, এখন আমরা ডাইভারজেন্সে কয়েকটা ম্যাথ করবো, দেখো। আচ্ছা, ডাইভারজেন্স এতটুকু, তাহলে একটু মিশাই দিই, এতটুকু বুঝছি না? আচ্ছা, এইভাবে ডাইভারজেন্সের কাজটা যখন আমরা বুঝেই গেছি, তারপরে আমরা যে কাজটা করবো, আমরা ডাইভারজেন্স কাজ করবো। এখন ডাইভারজেন্স কিভাবে কাজ করে জানো? ওই যে আমাদের একটা অপারেটর ছিল না ভাইয়া, জি আমরা বলছিলাম না, ওই অপারেটর দিয়ে কি কাজ করা যায়, গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স, এসবগুলো করা যায় না? এখন আমরা এখন ডাইভারজেন্স করবো। আর ডাইভারজেন্সে করার জন্য আরেকটা যে মজার বিষয় করতে হয়, সেটা হচ্ছে ডাইভারজেন্সের ডট গুণন করতে হয়। অ্যান্ড আমি এটা ইনশিওর যে তোমরা অবশ্যই ডট গুণন জানো। এখন যদি বলে আমি ডট গুণন জানি না, তাহলে তো হবে না। এখন দেখো, ডট গুণন জানো না ভাইয়া? আচ্ছা, ডট গুণন কি, যদি মনে করো এ ডট এ ভেক্টর ডট যদি বি ভেক্টর করতাম, এর ফলাফল কি হইতো বলো তো? এ বি কস থিটা, তাই না? জি আর যদি ক্রস গুণন করা হতো এ ক্রস বি, তার মানে কি হইতো? এ বি সাইন থিটা, তাই না ভাইয়া? আচ্ছা, এটা কেমনে হয়, কিভাবে হয়, আশা করি এগুলা শিখে আসছো। এখন যদি এগুলা বলো তাইলে মায়ের খাবার, বুঝছো? এগুলা জানা উচিত। এগুলা না জেনে তুমি গ্রেডিয়েন্ট, কার্ল এগুলা জানতে আসছো, এত বড় সাহস, হাই হাই, তাই না? এখন মজার বিষয় দেখো, আশা করি তোমরা এগুলা জানো, ঠিক আছে? এখন আমরা একটু পয়েন্টে আসি। তো এটা যদি তুমি জেনে থাকো, তাহলে আমরা ডাইভারজেন্স করবো ডট গুণন। কার সাথে ডট গুণন করবো? ওই যে আমাদের নিব্বা আছে না, নিব্বা সাহেব, ওর সাথে। দেখো, এই যে নেবলার সাথে কি করতেছি, ডট গুণন কাকে বলো তো? যে কোনো একটা মান। আচ্ছা, আমি নিচে একটা মান লিখে রাখছি, বুঝছো? সম্ভবত ক্যামেরা এটা দেখা যাচ্ছে না। এ নামক একটা ভেক্টর নিয়েছিলাম, মনে করো এ নামক একটা ভেক্টর নিয়ে এর সাথে আমি ডট গুণ করতেছি। তো ডট গুণ করার ক্ষেত্রে জিনিসটা কীরকম ছিল জানো? আচ্ছা, তাহলে এই জিনিসটা একটু লিখে নিই। আচ্ছা, এই ক্ষেত্রে, এই ডাইভারজেন্সের ক্ষেত্রে আমরা যে কাজ করবো, এই ক্ষেত্রে যে নেবলা আছে না, এই নেবলার মানটা কি ছিল? ডিডি এক্স অফ আই ক্যাপ প্লাস ডিডি ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডিগ্রি জেড অফ ডিডি জেড অফ কে ক্যাপ কে ক্যাপ, এই না? এটার সাথে কি ডট গুণ অবস্থায় ছিল? ডট প্রোডাক্ট আকারে। আচ্ছা, এগুলার এখন মিশাই দিই, ওদের জায়গা নেই, আমরা বড় কাজে আসছি, আর তোমরা এগুলা জেনে আসছো। এগুলা না জেনে আসলে বললাম তো, একেবারে তোমাদের পানিশমেন্ট করতে হবে, পানিশমেন্ট দিতে হবে, বুঝছো? আচ্ছা, এর কাজ কি দেখো তো, এর ভিতর কি কি আছে? আমি একটু নিচে লিখে রাখছি, বুঝছো? ওটা দেখে দেখে কাজ করি, তাহলে আমার জন্য সহজ হবে। 3, তুমি একটু দেখে বলতে পারবা? 3 এক্স স্কোয়ার স্কয়ার পাই জেড, 3x স্কোয়ার জেড আই ক্যাপ, বুঝছো? এটা হচ্ছে 3x স্কোয়ার জেড আই আই ক্যাপ। আচ্ছা, এটা কেমন জানি হইলো না, 3x স্কোয়ার জেড আই ক্যাপ প্লাস হচ্ছে এক্স ওয়াই জেড স্কোয়ার জে ক্যাপ, ঠিক আছে? জে ক্যাপ মাইনাস হচ্ছে, এ দেখা যায় এই পাশে এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড, এটা হচ্ছে কে ক্যাপ, দেখা যায়? জি আদা টাকা আচ্ছা, এইটুকু দেখা গেলে হয়, ঠিক আছে? এটা লিখছি না? আচ্ছা, এটা টোটাল লিখে, এটা টোটাল একটু বড় সড়ো একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এবং দিয়ে বোঝাচ্ছি যে আমি এতখানি ডট গুণ করবো, বুঝছো? এখন দেখো, একটু আগে আমরা বললাম না, ডট গুণ কি বলতো? এ ডট বি ইজ ইকুয়াল এ বি কস থিটা। আচ্ছা, কস থিটার 0 ডিগ্রির মান কত বলতো? কস 0 ডিগ্রির মান কত? 0 না? কস 0 ডিগ্রির মান 0। আমরা জানি কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, সরি আমি 0 বলছি, কি সব ভুলভাল বলতেছি। কস 0 ডিগ্রির মান কত? 1। আর কস 90 ডিগ্রির মান কত বলতো? 90 ডিগ্রির মান 0, তাই না? আচ্ছা, এই যে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা একটু আগে লিখলাম না, এটা কি ছিল? আই ক্যাপ। এটা কি ছিল? জি ক্যাপ জে ক্যাপ। এটা কি ছিল ভাইয়া? কে ক্যাপ। তাহলে আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ করলে কি হবে? এটা কি 0 ডিগ্রিতে না? 0 ডিগ্রি হলে ফলাফল 1, তার মানে গুণ করা যাবে। কিন্তু আই এর সাথে যদি জে কে গুণ করতাম, তাহলে আই এর সাথে জে কত ডিগ্রি কোণ বলো তো? 90 ডিগ্রি। তাহলে গুণ করে লাভ ছিল? ফলাফল 0 আসবে। তার মানে এই যে আই ক্যাপের সাথে আই ক্যাপকে গুণ করবে, আই ক্যাপের সাথে জে ক্যাপকে গুণ করে লাভ আছে? ফলাফল 0 হয়ে যাবে, তার মানে অটোমেটিক গুণ করে লাভই নেই। তাহলে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, ঠিক আছে? আচ্ছা, ভাইয়া আমি মাঝে মাঝে একটু ভুলভাল বলে থাকলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখো, কেমন? আচ্ছা, একটু বুঝতেছি তো, একটু হয়তো বা নার্ভাসনেস কাজ করাবে, একটু সমস্যা হতে পারে, এটা একটু সমস্যার দৃষ্টিতে দেখো। তারপর আমি যথেষ্ট কনফিডেন্স নিয়ে কাজ করতেছি, আশা করি তোমরা সাপোর্ট দেবা, ঠিক আছে না? আচ্ছা, তোমরা ছোট্ট ছোট্ট খুকুমনি, তোমরা এত তো কি বোঝো? আচ্ছা দেখো, ঠিক আছে, এখন এই দিকে একটু মনোযোগ দাও দেখি। আচ্ছা, এই কাজটা হইলো না, এখন এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে একটু আমরা ডট গুণ করে দেখি। আচ্ছা, ডট গুণ যখন করতাম, তাহলে এক্স এর সাপেক্ষে কোনটাই করতাম? এক্স কে ডিফারেন্সিয়েশন, মানে এক্স কে ডট গুণন, ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েশন, হ্যাঁ ডিফারেন্সিয়েশনই করতেছি, এবং জেড এর সাপেক্ষে জে ক্যাপের সাথে জে ক্যাপকে ডিফারেন্সিয়েট করতাম। আচ্ছা, তাহলে আংশিক ডিফারেন্সিয়েট করলে কীরকম হইতো বলো তো? আমরা একবারে একটু ফলাফল লিখি। আমি জানি তুমি এটার সাথে এটা লিখবে, এটার সাথে এটা লিখবে, এটার সাথে এটা লিখবে, সেটা একটা একসাথে করি, আমার জায়গা বাঁচবে, বুঝছো? তাহলে এক্স এর সাপেক্ষে যদি আমি আই ক্যাপকে ডিফারেন্সিয়েট করতাম, তাহলে কি হতো? আই আই গুণ করে কি হইতো? 1 হইতো না? আর আই থাকবে? আই থাকবে না। তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখানে কত আসতো দেখো তো? এটাকে 3 × 6 6 এক্স জেড, তাই না? তারপর প্লাস ওয়াই এর সাপেক্ষে এখানে কি দেখা হয়ে যেত? এক্স
জেড স্কোয়ার, তাই হয়তো কিনা ওয়াই ওয়ান না, এক্স জেড স্কোয়ার। তারপর দেখো মাইনাস কে জেডের সাপেক্ষে এখানে ইয়া করলে কি হইতো, ডিফারেন্সিয়েট করলে হয়তো এক্স কিউব ওয়াই স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা তুমি বলো এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নামে কিছু আছে? তাহলে তুমি বুঝতে পারতেছো না ডাইভারজেন্স কি? স্কেলার রাশি না? ডাইভারজেন্স অবশ্যই একটা স্কেলার। এই তো একটা আইডিয়া পাইছো? স্কেলার, বুঝতে পারছি? এটা অবশ্যই একটা স্কেলার রাশি। ঠিক আছে। এখন স্কেলার রাশির পাশাপাশি এই যে আমি যে নিচে বললাম না একটা ম্যাথ উঠাই রাখছি, ওখানে আরেকটা জিনিস উঠাই রাখছিলাম। ওখানে কি করছিলাম, এটাকে সুন্দর করে একটা মান দিছিলাম। আমি বলছিলাম যে এই এ ভেক্টরের কত বিন্দুতে জানো? 1 -1 এবং 1 এত বিন্দুতে ডাইভারজেন্স কত। তাহলে তুমি তো ডিফারেন্সিয়েট করছো, ডাইভারজেন্স কমপ্লিট করছো, এখন এক্স ওয়াই জেড এর জায়গায় এই মানটা বসাই দিতে পারবে না? যদি মানটা বসাই দিতাম তাহলে কি হইতো, এখান থেকে 6 × 1 × 1 প্লাস 1 × 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে কত 1, মাইনাস এক্স এর উপর কিউব মানে কি 1, ওয়াই এর উপর স্কোয়ার মানে কত মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। ঠিক আছে না? এখন ফলাফল কত আসে দেখো তো, 6 + 1 - 1 = কত 6। এই যে এর নর্মাল একটা মান পাইছি না? আচ্ছা তার মানে এই মানটা পজিটিভ পাইছি না নেগেটিভ পাইছি বলো তো ভাইয়া? পজিটিভ। এটা একটা পজিটিভ মান না? তো পজিটিভ মান হলে কি হয়, ডাইভারজেন্স কি হয়ে যায়, প্রসারিত হয়। এই যে দেখো দেখো আমরা এটাকে সংক্ষেপে যদি বলতাম এইরকম একটা চিত্র, তাহলে এটা কি হয়ে যাবে, ভিতর থেকে বাইরের দিকে যাচ্ছে মানে কি প্রসারিত হয়ে যাচ্ছে না? এই যে ভিতর থেকে বাইরের দিকে যাচ্ছে মানে এটা প্রসারিত হয়ে যাচ্ছে। আর যদি মান কখনো নেগেটিভ আসতো তার মানে এটা কি হয়ে যাইতো, ভিতরের দিকে প্রবেশ করতো, তার মানে এটা কি হয়ে যাইতো, সংকুচিত হয়ে যাইতো। বুঝতে পারছি ভাইয়া? আর যদি কখনো এর ফলাফল একেবারে জিরো আসতো, জিরো আলটিমেট জিরো, জিরো নামক একটা সংখ্যা আসতো, তাহলে কি হইতো বলতো, এটা সলিনয়েডাল হতো, মানে সমান্তরাল, যেই পথে আসছে ওই পথেই ভদ্রলোক বের হয়ে যাচ্ছে, এর কোনো মানে প্রসারিত হয় না, সংকুচিত হয় না। বুঝতে পারছি? তাহলে কি বলা হয়তো, সলিনয়েডাল। তো তোমাকে বারবার এটা প্রশ্ন করা হবে কেমনে সলিনয়েডাল হবে, কেমনে প্রসারিত হবে, কেমনে সংকুচিত হবে কিনা, এগুলা প্রশ্ন করা হবে। বুঝছো? তুমি এটা বুঝে থাকলে যে কোনো মান বের করতে পারবে না? বুঝতে পারতেছো? ঠিক আছে, আশা করি এটা সুন্দরভাবে পারবা। অ্যান্ড পাশাপাশি যদি বলা হয় ঘনত্ব কখন বেশি ঘনত্ব কম, বলতে পারবে না? ডান, ইয়েস, গুড, তুমি পারবা। এখন মিশাই দিই। আচ্ছা এটুকু একটু মিশাই দিই, দেখো এটুকু আমরা মিশাই দিলাম। মিশাই দিয়ে তারপর আরেকটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা এখন কার্লে প্রবেশ করব, কার্ল। ঠিক আছে, এই যে এখন লাস্ট টপিক, দেখো এই তোমাদের অনেক সময় নিয়ে ফেলছি তো। আচ্ছা কিন্তু আমিও তো একটু সময় ভালোই নিচ্ছে না, কষ্ট করতে, এবং রাত হয়ে গেছে বুঝছো, এটা রাত মানে গভীর রাত হয়ে গেছে, কত শুনবা, 3টা পার হয়ে গেছে বুঝছো, রাত 3টা পার হয়ে গেছে। তো তোমাদের জন্য একটু কষ্ট করতেছি, তোমরা একটু কষ্ট করো। অ্যান্ড তোমাকে বলতেছি তো তুমি ভালো কিছু শিখবা, যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আসো বা এই তো রিসেন্টলি এসএসসি পরীক্ষা দিছো না, তারা ভিডিওটা দেখবা, খুব কাজে দেবে ইনশাল্লাহ। তবে যারা রিসেন্টলি এসএসসি দিছো তারা যদি ভেক্টরের প্রথম অংশ জেনে থাকো তবেই কেবল বুঝবা, তাছাড়া কিন্তু বুঝবা না। ঠিক আছে। আচ্ছা আর যারা সেকেন্ড ইয়ারে আসো, সামনে পরীক্ষা দেবা 24-এ, তারা এই জিনিসটা ভালোভাবে বুঝবা, খুব ভালোভাবে বুঝবা। ঠিক আছে। আচ্ছা এতটুকু বুঝতে পারছি? ঠিক আছে। এখন আমরা যেটা কাজ করছি সেটা আমরা কার্ল, কি করবো বলো তো? আচ্ছা কার্ল করার আগে আমরা যে কাজটা করবো, নদী দেখছি আমরা, নদী তোমাদের আশেপাশে নদী আছে? নাই তো, নদী কবে দেখছো? আচ্ছা নদী না দেখলা, একটু ছোট্ট ছোট্ট ওই তো খাল বিল দেখছো না, একটু নালা দেখছো না? তোমার রাস্তার পাশে কত নালা আছে, কি সব আবর্জনা ভরে রাখছো ওগুলা। দেখো এই যে এখন যে বিষয়টা হচ্ছে, এই যে নদী আছে না, বলো তো নদীর যে মাঝখান দিয়ে বেশি স্রোত প্রবাহিত হয় না, আর সাইডে তুলনামূলক কম না? তুলনামূলক কম। এখন তুমি যদি এর ভিতর কোনো একটা চাকতির মতো এরকম একটা গোলাকার কোনো জিনিস যদি এর ভিতর রাখো, তাহলে কি হবে বলো তো? দেখো আমি দুই সাইডে রাখছি, দুই সাইডে রাখলে কি হবে, এই দিকে স্রোত বেশি আর এই দিকে স্রোত কি কম, তাহলে এই দিকে ধাক্কা বেশি দিবে না? তাহলে ধাক্কা যদি বেশি দিয়ে কোন দিকে ঘুরবে, একটু একটু ভিতর দিয়ে ঘুরবে না, এই দিকে ঘুরবে না? বুঝতে পারছি? আবার এই দিকে দেখো, এখানে ধাক্কা বেশি, এখানে ধাক্কা কম, তার মানে কি এই দিকে ঘুরবে না বলো? ঘুরতেছে। আর এটাকে যদি মাঝ বরাবর একটা যদি চাটকিকে রাখতা তাহলে কি হইতো, তার মানে সোজাভাবে যাইতো না, কারণ এর মাঝখানে স্রোত সমান। তার মানে যদি সাইডে রাখো, যেমন মন করে এই তো এভাবে যদি বুঝাইতাম যে রাস্তা যদি একটা মোড় নিতা, গাড়ি যদি রাস্তা মোড় নিত, তাহলে কি হইতো, মোড় নেওয়ার সময় এক পাশে একটু বাঁকা বেশি হয়, এক পাশে কম হয়ে যায়। এটা আমরা ওই যে গতির অধ্যায়, যারা এসএসসিতে আসো তারা গতির অধ্যায়ে ওখানে চলন গতিতে বুঝাইছিলাম, মনে আছে? আচ্ছা হ্যাঁ, তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। আচ্ছা দেখো এই যে অংশটুকু আছে না, তো এখানে যে অংশটুকু, এখানে যখন রাস্তা মোড় নেয় তখন বাম পার্শ্ব কম ঘোরে আর ডান পার্শ্ব বেশি ঘোরে। আবার কোন পাশে, যে পাশে মোড় নিবে সেই পাশে কম ঘোরে না? এখানেও দেখো এই পাশে বেশি ঘুরবে, এই পাশে কম ঘুরবে কিনা। কিন্তু এখন মজার বিষয় হচ্ছে, কোনো এইরকম কোনো বস্তু যদি এইভাবে কোনো স্রোতের কারণে যদি ঘুরে যায়, এটা ঘুরতেছে কিনা, যদি কখনো ঘুরতে থাকে
তাহলে এটাকে বলা হয় ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল? ঘূর্ণনশীল। তাহলে এটা হচ্ছে ঘূর্ণনশীল, তাই না? আর যখন ঘূর্ণনশীল হয় সে কি আগের অবস্থায় থাকলো? না। পরিবর্তন হইলো না? জি। তার মানে সে তার কি ব্যক্তিগত যে কি বলা হয়, ব্যক্তিগত যে অধিকার বা ব্যক্তিগত যে নিজের যে আগের যে অবস্থায় ছিল সেটা কি সংরক্ষিত থাকলো? জি না। পরিবর্তন হয়ে গেল না? জি। তাহলে যেটা ঘূর্ণনশীল তাকে আমরা বলবো হচ্ছে অসংরক্ষণশীল। কি বলতো? অসংরক্ষণশীল। কারণ ঘুরতেছে, এ তো আগের মতো নেই। তার মানে এটা কি আমি কি লিখতেছি কত? অসংরক্ষণশীল। অসংরক্ষণশীল। আমি একটু ভুলভাল লিখে ফেলছি, বুঝছো? আচ্ছা, এটাকে কি বলবো? অসংরক্ষণশীল। অসংরক্ষণশীল। বুঝতে পারছি ভাইয়া? জি। অসংরক্ষণশীল কখন? যদি ঘুরতে থাকে। এটা ঘুরতেছে না? জি। এটাও তার মানে কি? এটাও ঘূর্ণনশীল এবং একটু সংক্ষেপে লিখি, ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল। বুঝছো? মাঝখানে এটা কি ঘুরতেছিল? জি না। তার মানে এটা কি ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল? ঘূর্ণনশীল। অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল। মাঝখানেরটা হচ্ছে অঘূর্ণনশীল, কিন্তু আরেকটা মজার বিষয় যে অঘূর্ণনশীল সে আবার কি সংরক্ষণশীল, কারণ তার তো পরিবর্তন দেখা দিচ্ছে না। তাহলে তাকে বলা হবে সংরক্ষণশীল। শীল। বুঝতে পারছি? জি। এই যে এখন তোমাকে এগুলা এখন মান বের করতে হবে, বুঝছো? তো কার্ল এমন একটা রাশি, এটা কি করে, কোনো এই যে অপারেটরকে ক্রস গুণন করা হয়। ক্রস গুণন করানোর ফলে যদি তার কোনো একটা মান আসে, কোনো একটা মান আসে, ভেক্টর একটা যদি মান আসে, তবে তাকে বলা হবে সেটা ঘূর্ণনশীল বা অসংরক্ষণশীল। বুঝছো? যদি মান আসে তবে কি? অসংরক্ষণশীল। ঘূর্ণনশীল। আর ঘূর্ণনশীল মানে অসংরক্ষণশীল। জি। আর যদি কখনো তার মান 0 আসে, ফলাফল যদি 0 আসে, তখন তাই কি বলা হবে? সংরক্ষণশীল। অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। আর যদি ফলাফল যে কোনো একটা মান আসে, তখন তাকে কি বলা হবে? ঘূর্ণনশীল। ঘূর্ণনশীল। বা তখন যদি সমান যদি না হয়, তখন তাকে বলা হবে ঘূর্ণনশীল আর হচ্ছে কি অসংরক্ষণশীল। বুঝতে পারছি? মাথা ঠান্ডা? বুঝছি না? ঠিক আছে, এখন আমরা দেখো এই কার্লের কাজটা করব। এবং কার্ল হচ্ছে ক্রস গুণন করা। বুঝছো? কার্ল কি করে বলো তো? ক্রস গুণন করে। দেখো আমরা একই ধরনের একটা রাশিকে এখন ক্রস গুণন করে দেখবো। ক্রস গুণন পারো না তোমরা? জি। আমি বিশ্বাসী তোমরা ক্রস গুণন পারো। আর ক্রস গুণন পারার আগে এতদিনে ম্যাথমেটিক্সের নির্ণায়ক সম্পর্কে ধারণা পাইছো না? জি। এই তো তোমরা বিশেষ করে ম্যাট্রিক্স নির্ণায়ক আশা করি করে আসছো, কারণ এখানে নির্ণায়কের একটা কাজ আছে, বুঝছো? তো আমি বিশ্বাসী তোমরা ওগুলো করে আসছো। যদি বলো যে ওগুলা জানি না ভাইয়া, তাইলে তো হবে না, বুঝছো? ওগুলা আশা করি তোমরা জানো, এই জন্য এই ক্লাসটা তোমরা করতেছো, আমি বিশ্বাসী। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কাজ করবো কার্ল। আচ্ছা, কার্লের ক্ষেত্রে কি করতে হয় জানো? ক্রস গুণন করতে হয়। কি করতেছি বলো তো? ক্রস গুণন। কার্ল মানে ক্রস গুণ। কার সাথে ক্রস গুণ করবো? নেবলা ক্রস কার্ল। কার্ল মনে করে এ নামক একটা ভেক্টর নিছি, এই ভেক্টরকে ক্রস করবো। বুঝতে পারছি? আর এই ক্রস গুণনটা হয় কার নিয়মে জানো? নির্ণায়কের নিয়মে। এখন দেখো তো একটু মনে পড়ে কি ডাইভারজেন্স? না, ডাইভারজেন্সে কি ছিল? ডট গুণন ছিল না? জি। আচ্ছা, ডাইভারজেন্সের প্রথম অক্ষর কি বলো তো? ড না? ডো। আচ্ছা, ড মানে কি ডট, ডিউটি, ডট। ডট সমান কি ডি না? জি। আচ্ছা, তাহলে ডাইভারজেন্সের প্রথম অক্ষর হচ্ছে ড, আর ড থেকে কি হয়? ডট হয়। আর কার্লের প্রথম অক্ষর কি বলো তো? প্রথম সি। সি। সি থেকে কি হয়? আর ক্রস হয়। বুঝতে পারছি? সিতে কি হয়? ক্রস হয়। তো এখান থেকে একটা মনে রাখা সহজ হবে না? ডাইভারজেন্স মানে ডট গুণন, আর কার্ল মানে ক্রস গুণন। ক্রস গুণন। মনে রাখা সহজ না? জি। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো, তাহলে তোমাদের কাজ করা আরো সহজ হবে। ঠিক আছে, এখন তাহলে আমরা যে কাজটা করতে পারবো, কার্ল যে কাজটা করতেছি, এটাকে নেবলার সাথে এর সাপেক্ষে কি করব? মানে নেবলার সাপেক্ষে আমরা এ কে ক্রস গুণ করব। ক্রস গুণ করতে হয় আবার কিসের নিয়মে বললাম বলো তো? নির্ণায়কের নিয়মে না? তাহলে নির্ণায়ক তো আশা করি পারো। তো নির্ণায়কের নিয়মে যদি লেখা হয়, এইভাবে লেখা হয়, দেখো একটা এরকম মডুলাসের মতো চিহ্ন দেওয়া হয়। শুরুতে লেখা হয় আই ক্যাপ, তারপর লেখা হয় জে ক্যাপ, তারপর লেখা হয় কে ক্যাপ। আমি একটু ফাঁকা ডিস্টেন্স মেনটেন করবো, বুঝছো? মাঝখান থেকে জায়গা হয়। তারপর এখন অপারেটরগুলো লেখো কি? ডেল ডেল এক্স অফ ডেল ডেল এক্স, তারপর কি ডেল ডেল ওয়াই, তারপরটা কি ভাইয়া? ডেল ডেল জেড। ঠিক আছে, এখন প্রথম মানটা কি ছিল জানো? এই যে আই ক্যাপের সাথে জে ক্যাপের সাথে কে ক্যাপের সাথে কি কি মান ছিল সেগুলো নিচে দেওয়া আছে, বুঝছো? তোমরা আশা করি দেখতে পাচ্ছ না, কিন্তু আমি একটু লিখতেছি। শুরুটা হলো ওই আগের যেটা লিখছিলাম না, 3x² জেড, তারপর ওয়াই এর সাথে আছে হচ্ছে এক্স ওয়াই জেড স্কোয়ার, এবং জেড এর সাথে যেটা আছে সেটা হচ্ছে -x³ y² জেড। ঠিক আছে, আচ্ছা এই যে একটা মানটা, এটা একটা আমি একটা ম্যাথ উঠাই নিছি, বুঝছো? একটা ম্যাথ বোঝানোর জন্য। আসলে তোমাদের তো বোঝা ইম্পর্টেন্ট, তাই না? ঠিক আছে, তোমরা ভালোভাবে বুঝলেই হচ্ছে। এখন দেখো এটা আমরা ক্রস গুণন কিভাবে করব। নির্ণায়কের নিয়মে তোমরা 9-10-এ মোটামুটি এই পয়েন্টটা জানতা, যে যখন আমি আয়ের সাপেক্ষে নির্ণয় করবো তখন কি করতা? এই যে এই আয়ের যে কলামটা আছে, বা এই যে উপর লম্বালম্বি যে কলামটা আছে এবং আয়ের যে সারিটা আছে, এটাকে বাদ দিতা না? কাজ করতে কোনটা দিয়ে? এই দুইটা দিয়ে কাজ করতে। এই দুইটা দিয়ে ক্রস, এই দুইটা দিয়ে গুণ করতা, তারপর এই দুইটা দিয়ে আবার বিয়োগ করে দিতা। আশা করি এগুলা জানো। তাহলে সেই সাপেক্ষে আমরা যদি গুণ করতাম, তাহলে কি নিতাম বলো তো? শুরুতে নিতাম আই ক্যাপ।
আই ক্যাপ নিয়ে একটু ব্র্যাকেট দাও দেখি, ব্র্যাকেট দিয়ে এই দুটারে গুণ করতাম, এই দুটারে গুণ করলে কি হইতো দেখো তো, ডেল ডেল ওয়াই অফ কি বলতো মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড, তার সাথে কি, আচ্ছা তার সাথে এখানে তাহলে অনেকগুলো ব্র্যাকেট দিতে হবে তো, আচ্ছা এটা তারপর মাইনাস হচ্ছে এই পাশে ডেল ডেল জেড অফ কি বলতো এক্স ওয়াই জেড স্কোয়ার, ঠিক আছে, এবং পুরাটার উপর কি দিবা, একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, ঠিক আছে, অনেকগুলো ব্র্যাকেট হয়ে গেছে না, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে, এটা আই ক্যাপ। তারপর এখন আমরা যেটা করতে চাচ্ছি জে ক্যাপের সাপেক্ষে, তাহলে জে ক্যাপের সাপেক্ষে দেখো তো, তারপর মনে পড়ে এটা প্লাস হয় এটা মাইনাস হয় এটা প্লাস হয়, জি কেমনে হয় কি জন্য হয় এগুলা তোমরা নির্ণয়কে শিখে আসছো আশা করি, অনুরাশি বোঝো না, জি অনুরাশি সহগুণক এগুলার নিয়মে কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে এগুলো জানে আসছো আশা করি, ঠিক আছে, এগুলো আমি যদি বলতে চাই এই ভিডিও একেবারে এই মাস থেকে ওই মাস লাগবে বুঝছো, অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। আই ক্যাপ তারপর কি আছে বলো তো জে ক্যাপ, জি ক্যাপ জে ক্যাপের সাপেক্ষে যখন আমরা গুণ করবো দেখো তখন কি হচ্ছে এটা বাদ না, জি তখন এই পাশ থেকে তখন ওই শুরুর থেকে এই পাশে যেহেতু আমরা অটোমেটিক একটা মাইনাস চিহ্ন নিয়ে নিচ্ছি, তাহলে এটা কি করব ডেল ডেল এক্স অফ, এটা দেখো ডেল ডেল এক্স অফ এক্স ওয়াই জেড স্কোয়ার, তারপর এটা ওয়াইয়ের সাপেক্ষে যদি আমরা কন্টিনিউ করতে, আচ্ছা ওয়াই না জেডের সাপেক্ষে করতে হবে, মাইনাস ডেল ডেল জেড অফ, আচ্ছা মাঝখানে আমি কি ভুল করছি, আয়ের সাপেক্ষে যখন নিচ্ছিলাম এটা এটা ঠিক আছে না, আচ্ছা জেড সাপেক্ষে যখন নিচ্ছি এটার সাথে এটা, হ্যাঁ এটার সাথে এটা না, এই যে আমি ভুল করছি তো, আচ্ছা দেখো এই যে এক্স এর সাপেক্ষে কোনটা নিতে হবে, ওই যে শেষে যে অংশটুকু আছে না ওইটাই নিতে হবে, দেখো তাহলে কি করবো আমি মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড, ঠিক আছে, আর জেডের সাপেক্ষে কোনটা, জেডের সাপেক্ষে শুরুটা 3x² জেড, ঠিক আছে, জি বুঝতে পারছি আশা করি, ওকে। তারপর আরেকটা কে, আচ্ছা কে ক্যাপ, কে ক্যাপের সাপেক্ষে কি হবে বলতে, এটা পজিটিভ মান না, জি তাহলে এই অংশটুকু বাদ, এই অংশটুকু বাদ দিলে তখন কি করবো দেখো তো ডেল ডেল এক্স অফ কি হবে এক্স ওয়াই জেড স্কোয়ার মাইনাস ডেল ডেল ওয়াই অফ 3x² জেড, এইগুলা নির্ণায়কের কাজ কিন্তু অনেক সহজ কিন্তু অনেক ঝামেলার বুঝছো, একটু ভুল টুল হয়ে গেলে দেখবা সব কিছু এলোমেলো হয়ে গেছে, আচ্ছা এগুলা এখন কন্টিনিউ করি এবং উপর অংশ তাহলে মিশাই দিই কেমন, জি আচ্ছা উপর অংশটা আমরা একটু মিশাই দিই তাহলে কাজ করাটা একটু সহজ হবে, আমাদের জায়গা নেই বুঝছো, আমরা কম জায়গার ভিতরে অনেক বেশি বেশি কাজ করতে চাচ্ছি তো এই জন্য আমাদের এগুলা ঘাটতি পড়ে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে আমরা আমাদের হাতে এই যে বিশাল বিশাল দামি দামি বোর্ডটাও আপাতত নেই, সামনেতে হইলে তোমাদের সুন্দরভাবে ক্লাস উপহার দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা এই যে জিনিসটা আছে না এর আগে তো একটা প্লাস হবে, একটা প্লাস চিহ্ন দিলাম, ঠিক আছে, এখন দেখো আই ক্যাপেরটা কি হচ্ছে দেখো তো আই ক্যাপ, তারপর এর ভিতর কি কি পাচ্ছ ভাইয়া, এর ভিতর পাচ্ছ ওয়াইয়ের সাপেক্ষে না, ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়ে যাবে 2y, তাহলে মাইনাস 2x³ ওয়াই জেড, ঠিক আছে, তারপর কি জেডের সাপেক্ষে যদি করতে আগে শুরুতে মাইনাস তারপর জেডের সাপেক্ষে দেখো তো 2xy জেড, ঠিক আছে না, ঠিক আছে, তারপর মাইনাস জে কিউব, দেখো জে ক্যাপ, জে ক্যাপ নিলে তুমি কি কি পাইতা এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করতে -3 y² জেড, তারপর কি হইতো মাইনাস জেডের সাপেক্ষে অন্তরীকরণ করলে তাহলে এখানে জেডের সাপেক্ষে পাইতাম হচ্ছে 3x², এই যে ভদ্রলোক বুঝতে পারতেছি, জি আচ্ছা প্লাস কে ক্যাপ, কে ক্যাপের সাপেক্ষে যখন নিতাম তখন কি হতো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হইতো ওয়াই জেড স্কোয়ার, তারপর ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস এখানে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি আছে জিরো আসছে, জিরো জিরো, ওয়াই তো এখানে নেই, এই যে এতটুকু অংশটুকু আমরা পারছি। আচ্ছা দেখো তো এর ফলাফলের কাজ সাথে কি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নামে কিছু আছে, আছে তো, তো তাহলে যেহেতু যেহেতু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সম্মিলিত একটা রাশি আছে সুতরাং এটা ভেক্টর রাশি হবে না বলো, জি তাহলে কাল কিরকম অবশ্যই ভেক্টর রাশি, তার মানে কাল কি করে ভেক্টর ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে প্রকাশ করে, ঠিক আছে, এই যে কালের একটা ভেক্টর ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে প্রকাশ করে এবং এটা একটা দিক আছে, আচ্ছা এটার একটা দিক আছে, এখন দেখো তো তোমাদের মনে পড়ে কি, আচ্ছা মনে পড়ে এই যে তোমাদের যে নদী সমুদ্রে একটা নদী দেখাইছিলাম না, নদী ঘুরতেছিল না দুই পাশেরটা, একটা ডান দিকে একটা বাম দিকে এরকম ঘুরতেছিল না, আচ্ছা এটাকে আমরা দুইভাবে বলতে পারি না, একটাকে বলতে পারি ক্লকওয়াইজ তাই না, একটাকে বলতে পারি ক্লকওয়াইজ, একটাকে ক্লকওয়াইজ আরেকটা কি বলতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ তাই না, এই একটাকে যদি বলি ক্লকওয়াইজ তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আরেকটাকে আমরা বলবো হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এইভাবে যখন আমরা বলতেছি তার মানে দেখো এখানে একটা দিকের ব্যাপার সেপার আছে কিনা, আর দিকের ব্যাপার সেপার যেহেতু আছে সেহেতু আমরা কালটাকে কি বলতে পারি ভেক্টর রাশি না, আচ্ছা এই যে তোমরা একটু ক্রস গুণন করে শিখছো না, যেমন করো এই যে এটা যদি হয়তো এ বরাবর এটা যদি হয়তো বি বরাবর তাহলে এই দুটাকে গুণ করে কি পাইতাম
সি বরাবর একটা রাশি পাইতাম, তাই না? আচ্ছা, এই বিষয়গুলো আশা করি তোমরা জানো, বুঝছো? এগুলো হয়তো ক্রস গুণন নিয়ে শিখে আসছো, সুন্দরভাবে শিখে আসছো আশা করি। আচ্ছা দেখো, এতটুকু যদি আমরা বুঝে থাকি, তারপর আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো, এখন তোমাকে বলে দেওয়া হয়েছে এই যে কাল একটা বলে দিচ্ছি না, কালের একটা নির্দিষ্ট একটা বিন্দুতে বলছে কত, 1 -1 1। তোমাকে বলা হয়েছে এত বিন্দুতে কাল বের করো। তার মানে তুমি কি করতে বলছে, এক্স এবং ওয়াই এবং জেড এর জায়গায় মানগুলো একটু বসাই দাও। দেখো, তার মানে এটা কি ছিল, আই ক্যাপ, এখানে কি বলছে 1, তাহলে -2 × 1 × -1 × 1, ঠিক আছে। তারপর মাইনাস কত, 2 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, যেহেতু একটা মাইনাস ছিল, -2 হয়ে যাবে, ঠিক আছে। তারপর মাইনাস জে ক্যাপ, তার এখানে কি হয়ে যাবে, শুধু ওয়াই মাইনাস না, তার মানে এখানে কি ওয়াই এর জায়গায় প্লাস হয়ে গেল, তখন -3 হয়ে যাবে, 3 মাইনাস এখানে কি হয়ে যাবে 3, ঠিক আছে। তারপর প্লাস কে ক্যাপ যদি লিখতাম, কে ক্যাপের সাপেক্ষে কি হয়ে যাচ্ছে, ওয়াই এর মান কত, -1, তার মানে আর জেড এর মান হচ্ছে -1, তারপর কি -0। এই যে দেখো দেখো, এখন এইতে একটু আবর্জনাগুলো ক্লিয়ার করি। দেখো, ক্লিয়ার করে আমরা ফাইনালি একটা মান পাচ্ছি কিনা দেখো তো। আচ্ছা, এই যে ভদ্রলোক দেখতেছো, আচ্ছা এখানে যদি আমরা দেখি টোটালি আমরা যে মানটা আমরা পাবো সেটা 4 আসতেছে। এবার ঠিক আছে, 4 আই ক্যাপ, ঠিক আছে, 4 আই ক্যাপ। তারপর মাইনাস, এখানে দেখো মাইনাস মাইনাসে -6 আর প্লাস হয়ে গেল, +6 জে ক্যাপ, ঠিক না ভাইয়া? ঠিক আছে। তারপর আরেকটা কি দেখো তো, এটা মাইনাস কে ক্যাপ। এই যে এরকম একটা রাশি পাইছো কিনা দেখো, তোমরা একটু চেক করে দেখো, আশা করি এরকম একটা রাশি পাবো। তাহলে 4 আই ক্যাপ +6 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। আচ্ছা, এই যে মানটা আমরা এটা ভেক্টর রাশি না, তাহলে আমরা অটোমেটিক বলতে পারতেছি এই যে কাল যেটা ছিল এটা কোন ধরনের রাশি বলো তো, এটা একটা ভেক্টর রাশি, ঠিক আছে। আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছ এই যে এটা একটা ভেক্টর রাশি, ঠিক আছে। আচ্ছা, এতটুকু আমরা যদি বুঝে থাকি তাহলে আমাদের কাজ শেষ। তাহলে তোমরা অলরেডি ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, তারপর কার্ল, এই রিলেটেড সব কিছু তোমরা বুঝে গেছো। এতটুকু যদি বুঝে থাকো, এখান থেকে এই রিলেটেড ম্যাথ আসবে, তোমাকে বারবার বললো এটা গ্রেডিয়েন্ট কিনা, কার্ল মানে গ্রেডিয়েন্ট বের করো, কার্ল বের করো, ডাইভারজেন্স বের করো। এবং এই যে আমরা মানটা পাইছি না বলো তো, এই মানটা কি আমরা শূন্য পাইছি বলো, শূন্য তো আমরা পাই নাই, তাই না? আচ্ছা, এর যদি একটা মানও বের করতে বলতে, এটা আমরা কিসের মান বের করছিলাম, এটা আমরা ন্যাপলা ক্রস এ ভেক্টর এরকম বের করছিলাম না, একেবারে ভেক্টর চিহ্ন সহ। যদি আমরা মান বের করতে বলতো তার মানে কি হতো, ন্যাপলা ক্রস এ ভেক্টর এরপর মডুলাস দিতাম। মডুলাস দিয়ে মান হলে কি হয়, এটা আইকে পাশে না, তার মানে 4 এর উপর স্কোয়ার হয়ে যাইতো, প্লাস লেখা দেখা যায়, ওই পাশে সম্ভবত দেখা যাবে না, বুঝছো? আমি একটু নিচে লিখি কেমন, কারণ এটা ফলাফল কি হয়ে যাইতো দেখো, 4 এর উপর স্কোয়ার +6 এর উপর স্কোয়ার প্লাস -1 এর উপর হোল স্কোয়ার, এই দিয়ে টোটালের উপর একটা রুট দিতাম, এইভাবে বের করতাম না, এইভাবে আমরা মান বের করতে পারতাম। শুধু যদি মান বের করতাম এরকম মান আসতো, আর যেহেতু ভেক্টর চিহ্ন সহ যদি আমরা চাই তাহলে এরকম একটা মান চলে আসতো। এখন যাই আসুক বলো কি, এটা কি শূন্য আসছে না একটা মান আসছে, যেহেতু এটার একটা মান আসছে আর এটা একটা ভেক্টর আছে না, মনে করি আই অক্ষ এক্স অক্ষ বরাবর 4, ওয়াই অক্ষ বরাবর 6 এবং জেডের বা জেডের বিপরীত দিকে নেগেটিভ দিকে 1 ঘর পর্যন্ত, এই যে আমরা মানটা পেলাম এটাই হচ্ছে তার ভেক্টর মান। যেহেতু এটা একটা ভেক্টর এসে পেয়েছি, সুতরাং একটা ভেক্টর। ঠিক আছে, তোমাদেরকে অনেক কষ্ট দিলাম এবং আমরা মোটামুটি ডিফারেন্সিয়েশন কীভাবে সম্পূর্ণ পূর্ণ ডিফারেন্সিয়েশন, আবার পার্শিয়াল বা আংশিক ডিফারেন্সিয়েশন কীভাবে করতে হয়, স্কেলার ভেক্টর কি, স্কেলার ফিল্ড কি, ভেক্টর ফিল্ড কি, পাশাপাশি ভেক্টর অপারেটর, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু শিখে গেছি, তাই না? আচ্ছা, অনেক কিছু যদি আমরা শিখে যাই তাহলে এই জিনিসটা আশা করি তোমাদের খুব কাজে দিবে। দেখো সামনে যদি তোমরা আগে থেকে বুঝে থাকো তাহলে তো এগুলো মজা মনে হবে, যে আরে কৃষক কী শেখাচ্ছে, এগুলো আমরা আগে থেকে জানি, এরকম মনে হতে পারে। আর যদি তোমরা না জেনে থাকো আশা করি খুব হেল্পফুল হবে, বুঝছো? তো ঠিক আছে, তোমাদের সাথে একটু আলোচনা করলাম, আমি আমার নিজের মতামত শেয়ার করলাম। আমার মাঝে যদি কখনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা, কারণ তুমি জানো এখানে মানে বিশেষ হয়েছে কি, তুমি নিজে নিজে কাজ করা এক জিনিস, আবার এই যে একেবারে সামনে এসে কাজ করা আরেক জিনিস, বুঝছো? তো যেহেতু তোমরা এই জিনিসটা বোঝো, সুতরাং একটু ক্ষমার দৃষ্টিতে দেখো, কারণ তুমি অন্যকে ক্ষমা করলে তুমি নিজেও ক্ষমা পাবা, বুঝছো? এইরকম বিষয়টা। ঠিক আছে, তোমাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা, সবাই খুব ভালো করো, ভালো কিছু হোক, সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এবং আমি আমার ছোট্ট প্রচেষ্টা দ্বারা এই কাজ করতেছি এবং চেষ্টা থাকবে আমার এই সব কিছু এমবিবিকে সায়েন্স ক্লাব নামক একটা ইউটিউব চ্যানেলে অ্যাড করে দেওয়া, যাতে তোমরা সহজে পেয়ে যাও। পাশাপাশি এই যে বিভিন্ন গ্রুপে বা আমার যে পার্সোনাল আইডি বা পেজে আছে এগুলোতে শেয়ার করার চেষ্টা করবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।